বিএনপিতে যোগ দেওয়া আলোচিত নামায় না ভাই, এরকম বলতে থাকলে এই ভাই আমি আপনাকে লিংক দিয়ে দিই, আপনি গুলো একটা করে দেখেন এবং আপনি একটু দেখাইতে পারবেন এবং এই যে কিন্তু আমার স্ক্রলে দেখাইতে পারবো, আমিও দেখাচ্ছি আপনাকে। এই যে কালের পত্র বগুড়ায় পিস্তল 23টি রেজাল্ট শিট উদ্ধার স্বাক্ষরিত। ইয়েস আমি ন্যাশনাল মিডিয়া রেকর্ড এটা ডিবাং করে দিই, এটা ডিসেন্ট ডিবাং করেছে, আমি একদম শাহেদ ভাইকে ধরে ডিবাং করে দিই। প্রতিদিন আমরা কড়া আলাপ চালাই আমাদের যে নির্ধারিত টক শো, আজকে সেই ব্র্যান্ডে যাচ্ছি না। 26-এর নির্বাচনে আজকে আমরা আলাপটা কড়াই করতে চাই। যাদের সাথে করতে চাই পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে রয়েছেন নাসির উদ্দিন আহমেদ অসীম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, এবং রয়েছেন আরেকজন গেস্ট তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি। তাহসিন রিয়াজ, আপনাকে দিয়ে শুরু করি। আমি শুরু করার আগে আমি কয়েকটা হেডলাইন্স একটু পড়তে চাই, যেটা আমার হাতে আসছে। মানে আমি দেখছিলাম যে ৭৪ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক। একটা, কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালি নামে এক জামায়াত নেতাকে আটক করেছেন স্থানীয় লোকজন। বাড়িতে তল্লাশি চালিয়ে ৭ লাখ টাকা জব্দ, জামায়াত কর্মীর 2 বছরের জেল। ভোটারদের টাকা বিতরণের সময় সূত্রাপুরে জামায়াত নেতার কারাদণ্ড। সিরাজগঞ্জ 2 আসনের কামারখন্দে জামায়াত নেতা ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন। এইরকম কতগুলো আমি মানে আরও অনেকগুলো পড়তে পারবো। আপনি একটু বলবেন যে এই নির্বাচনের ঠিক আগের রাত, এটা চাঁদ রাতের মতো মনে হচ্ছে অনেকের কাছে, যে এটা তো বহুদিন পরে ভোট হচ্ছে, সেই জায়গায় এই উৎসব, টাকার উৎসবে বাংলাদেশে, এবং আপনারাও মোটামুটি রাজনীতিতে নতুন, এটা কি আপনারাও শিখছেন? বা আমরা একটা জায়গায় অবশ্য আমি এই হেডলাইন্সও দেখেছি, আমি জানি না এটা ফেসবুকে সেটা রিউমার কিনা, যে হাসনাত আবদুল্লাহর ওই আসনেও টাকা বিতরণ হচ্ছে, এরকম একটা পোস্টও আমরা দেখেছি। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। খুবই টেকনিক্যালি, আমি জানি না আপনার উপর কোনো প্রেশার আছে কিনা, বাট খুবই টেকনিক্যালি আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ আপনি পড়েন নাই। জি, সেটা আমি শুধুমাত্র আপনাকে প্রশ্ন করার জন্য আমি এই নিউজটা পড়ব এখন না। এখন আমাকে একটু জাস্ট উত্তরগুলো দিতে দিন, খুবই সাবলীলভাবে সুন্দরভাবে একটু বুঝাই উত্তরগুলো দেই। খুবই কসাসলি অথবা কোনো একটা প্রেশারের কারণে আপনি নিউজটা পড়েন নাই, অথবা আপনি পড়বেন না, বাট যখন আপনি প্রশ্ন করবেন, মানে ডেফিনেটলি এটা আমি বলে দিব না আপনি কীভাবে প্রশ্ন করবেন, ইটস নট অফ মাই কনসার্ন, বাট থিং ইজ, যখন আপনি প্রশ্ন করবেন, প্রশ্নের প্যাটার্নে আপনি কী ধরনের উত্তর চান সেভাবে করে যদি আপনি প্রশ্ন করেন, তাহলে তো আসলে একটু এক পেশে সাউন্ড করবে। এখন দেখেন, সিমিলার কেসে যমুনা টিভি 3বার নিউজ চেঞ্জ করেছে। প্রথমে 80 লক্ষ টাকা দিয়ে নিউজ করেছে, তারপর আবার কমিয়ে সর্বশেষ 15 লক্ষ টাকা দিয়ে নিউজ করেছে, এবং এটাকে বিএনপির যেই প্রার্থী, যার গাড়িতে এই টাকাটা পাওয়া গেছে, তিনি এন্ডোর্সও করেছেন। তিনি বলেছেন 15 লক্ষ টাকা এটা তার নির্বাচনী কাজে ব্যয় হচ্ছে। এখন আচরণবিধি অনুযায়ী আপনি নির্বাচনে 15 লক্ষ টাকা ব্যয় করতে পারেন কিনা পার কেন্দ্রের জন্য? পারেন না। আপনি দেখেন, খোঁজ নিয়ে দেখেন, তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটা পার কেন্দ্র। আচ্ছা, আমি প্রশ্ন করছি, আমি ওই উত্তরটা দিচ্ছি। এরপর মানে উত্তরটা আমি ঠিক, মানে আমি জাস্ট 2টা পর্যায়ে 2টা কেস অ্যানালাইসিস করে উত্তরটা আপনাকে দিতে চাই। তাহলে কি হবে? তাহলে দেখেন, আমি অন্ধত্ব বরণ করতে চাই না, একদমই আমি এভাবে করে বলি। যদি এনসিপিও কোথাও ভুল করে, আপনি ইভেনচুয়ালি আপনি যদি আমার প্রিভিয়াস রেকর্ড দেখেন, আমি ওই ভদ্রলোক, যেটা আমি বলতে শিখেছি সেই সাহসটা আমি করি। ভোলা 2 সিমিলার ঘটনা ঘটেছে, ঢাকা 6 সিমিলার ঘটনা ঘটেছে, সিরাজগঞ্জ, শাহজাদপুর সিমিলার ঘটনা ঘটেছে। নির্বাচনে নিউজ করার কারণে সাংবাদিককে ফোন দিয়ে গালাগালি করা হয়েছে, অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এরপর গতকালকে মঞ্জুর সাহেব হাসনাতের আসনের কথা বললেন, সে বলেছে যে আমি সবাইকে পুড়াইয়া দিব। পরবর্তীতে বিএনপি বাধ্য হয়ে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, যদিও তিনি আবার অনলাইনে এসে বলছেন হুইজ তারেক রহমান, হি ক্যান নট ডু। এরকম করে চান্দিনাতে সেম ঘটনা ঘটেছে। চান্দিনাতে বিএনপির সমন্বয়ক, যিনি প্রার্থীর সমন্বয়ক, তিনি অস্ত্রসহ আটক হয়েছে সেনা কর্মকর্তাদের হাতে। এবং সেলফ পুলিশিংয়ের কথা আমি আজকে আর না বলি, যেসব জায়গায় ঘটেছে। দেখেন, এই ঘটনাটা প্যারালালভাবে চলছে। আপনি জামাতের কয়েকটা ঘটনা আপনি বলেছেন, এখন আমি আপনাকে আপনার কাউন্টারে আপনি যদি 10টা ঘটনা বলে থাকেন, আমি 10টা বলবো। আমার কাছে পুরো লিস্ট আছে, হিউজ লিস্ট আছে আমার কাছে। এখন এতগুলো ঘটনা তো আমি বলতে পারবো না, বাট এই ঘটনাটা প্যারালালভাবে চলছে। এই ঘটনাটা যেই দলের মাধ্যমেই ঘটুক, আইদার বিএনপি অর জামাত অর এনসিপি, এই ঘটনাটা খুবই স্বাভাবিকভাবে এই ঘটনাটাকে আমরা এন্ডোর্স করতে চাই না। এই ঘটনাটা নির্বাচনে আমরা দেখতে চাই না। এই ঘটনাটা ঘটাটা আমাদের নির্বাচনী ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ। এই ঘটনাটা
আমরা কেউ সাবস্ক্রাইব করি না। আপনিও ডেফিনেটলি করেন না, অসীম ভাই আছেন আমার যথেষ্ট শ্রদ্ধার বিজ্ঞ রাজনীতিবিদ, তিনিও ডেফিনেটলি এই ঘটনাটা সাবস্ক্রাইব করবেন না, করেন না, করার কথা না। জি। এখন ঘটনাগুলো ঘটছে কেন? এটা আমাদের পলিটিক্যাল কালচারাল সমস্যা। আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, জি। এই আমূল পরিবর্তনটা তো বিএনপিও করতে পারে নাই, জামাতও করতে পারে নাই। প্রশ্নটা তো ওই জায়গায়, জি। যে এই জিনিসটা তারা বলছে যে রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে এই সংস্কৃতি দূর করে দিব, এই কথা বলা হচ্ছে 11 দলের পক্ষ থেকে, বলা হচ্ছে কিনা সেই জায়গাটায় সেই সংস্কৃতি কিভাবে টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি বাংলাদেশ থেকে যায় নাই? সিম্পল, আপনি দেখেন, আপনি যেসব ঘটনা আপনি বলেছেন, আপনি ফ্যাক্ট চেক করেন, ফ্যাক্ট চেক করে আমাকে ধরে বলেন, এরপর আপনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এখানে তো ইলেকশন কমিশন ওপেন জায়গায় আছে, ইলেকশন কমিশন ওপেন জায়গায় নাই তা তো না। বরং আমি আপনাকে আরেকটা উল্টা চিত্র দেখাই। বরং আমি এটার বিপরীতে আমি দেখছি যে আজকে অলমোস্ট সন্ধ্যার পর থেকে আমি দেখছি যে অলমোস্ট মিডিয়া কু শুরু হয়েছে সারা দেশে। যতগুলো ঘটনাকে মিডিয়া চ্যানেলগুলো 11 দলীয় জোটের যতগুলো ঘটনাকে দেখাচ্ছে, তার বিপরীতে বিএনপির কোনো ঘটনাকে মিডিয়া চ্যানেলগুলো উইলিংলি স্পন্টিনিয়াসলি দেখাচ্ছে না। এখন অবস্থা যদি হয় এই পয়েন্টে, তাহলে আপনি কিভাবে করে অ্যানালাইসিস করবেন, আপনি কিভাবে করে বুঝবেন যে কার দ্বারা এই ঘটনাটা সবথেকে বেশি সংগঠিত হচ্ছে, কার দ্বারা এই ঘটনাটা এক্সেপশনালি সংগঠিত হচ্ছে? আপনি কিভাবে এটা অ্যানালাইসিস করবেন? রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা তো শুধুমাত্র 11 দল বলে নাই, বিএনপি বলেনি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা, বলেছে তো। কিন্তু বিএনপি রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তনের কথা বলে, তাহলে এই বিএনপির প্রার্থী কি গতকালকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলার যে ঘটনাটা বললেন, এই বিএনপি প্রার্থী তার বিরুদ্ধে নিউজের ব্যাপারে যখন সাংবাদিককে গালাগালি করলেন, এই বিএনপি প্রার্থীরা যখন চান্দিনাতে অস্ত্রসহ আটক হলেন, এগুলো কি ঘটনা না? এগুলোর প্রশ্নের জবাব কি বাংলাদেশের জনগণ চাইবে না? বা আপনারা কি এই জবাবগুলো আপনারা নিতে ইচ্ছুক না বা নিবেন না? কাজেই দেখেন, আমি একটা ব্যাপার খুব পরিষ্কারভাবে বলি, জি। আমাদেরকে ফ্যাক্ট চেকিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। যেমন দেখেন, আজকে আপনি একটা ঘটনাকে কোট করছেন, সেই ঘটনাটা হচ্ছে জামাত ইসলামীর একজন প্রার্থীর বোধহয় 86-87 লাখ টাকা নিয়ে, 74 লাখ টাকা নিয়ে ঘটনা অ্যারেস্ট হওয়ার কথা। সেই ভদ্রলোকের ব্যাপারে খুবই স্পষ্ট ব্যাখ্যা জামাত ইসলামীর পক্ষ থেকে দিয়েছে। সেই ভদ্রলোককে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সেই ভদ্রলোক তার মতন করে এক্সপ্লেনেশন করেছে। এক্সপ্লেনেশন করার পর এয়ার এভিয়েশনের বোধহয় পক্ষ থেকে সেখানে বলা হলো যে তিনি একেবারে যারা ওখানে যেই সংস্থাগুলো চেকিং করেন তাদের কাছ থেকে জানিয়ে এই টাকাটা তিনি ওখানে নিয়েছেন। তাহলে একটা লোক মানে প্রসেস ফলো করে এই টাকাটা নিয়েছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হলো যে এখানে মানে 1 কোটি না, এখানে আরও সংখ্যায় বেশি হলে ওই টাকা বহনে কোনো সমস্যা নেই। এখন দেখেন, আপনি প্রশ্ন করবেন কোনটাকে? আপনি তো ইন্টেনশনটা জানেন না ফারাবি ভাই। জি। এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা ডিবেট। আপনি অ্যাকশনকে কিন্তু প্রশ্ন করতে পারবেন, ইন্টেনশনকে কোশ্চেন করাটা ইটস ভেরি ডিফিকাল্ট। ইউ ক্যান নট মানে গেট দি প্রপার অ্যান্সার। আচ্ছা। আপনি অ্যাক্টিভিটিকে প্রশ্ন করেন, জি। অ্যাক্টিভিটিকে প্রশ্ন করে আপনি দেখেন। যেমন আমার কাছে অসংখ্য ভিডিও আছে, জি। এই যে ছোটোখাটোভাবে, যেমন এক বিএনপি প্রার্থী দেখলাম যে জনগণ যখন তাকে ধরা শুরু করছে, যে দৌড়ে পালাইছে। ধরার পর তাকে জিজ্ঞেস করছে যে আপনি কেন টাকা বিলাচ্ছেন? তিনি বলছেন যে এরা যাবে কি করে, এরা যে ভোট কেন্দ্রে যাবে কি করে? রিক্সা ভাড়া দিচ্ছি, এদেরকে রিক্সা ভাড়া দিচ্ছি। এবং বিএনপির আরেকটা ঘটনা, একটা বুথে সরাসরি এটা মানে সরাসরি তাদেরকে দেখাচ্ছে, বুথে সে টাকা বিলি করছে স্লিপের সাথে। আচ্ছা। স্লিপের সাথে সাথে টাকা বিলি করছে। এখন এই কথা বলার মাধ্যমে কি আমি এটা বলছি যে জামাত যদি কোথাও এই ঘটনা গড়ে থাকে, সে জামাত ভালো করছে? না, এরকম মানে অন্ধত্ব তো বরণ আমরা করি না। আচ্ছা, আচ্ছা। আমরা জাস্ট লাস্ট এই কথাটা বলতে চাই যে এই অন্ধত্ব বরণটা আপনারাও করেন না। আপনারা মিন্স আপনারা যারা মানে এই মানে বাংলাদেশের যে গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, এই স্বাধীনতাকে টিকিয়ে রাখার যারা অন্যতম পিলার, আপনারা ওই অন্ধত্ব বরণ করেন না। ফ্যাক্টকে ফ্যাক্ট বলেন, ভুলকে ভুল বলেন, সেটা যদি আমার বিরুদ্ধেও হয় আপনি স্পন্টেনিয়াসলি বলেন। দ্যাটস হোয়াট মাই পয়েন্ট ইজ। আচ্ছা, নাসিরউদ্দিন হোসেন, এই ধরনের অভিযোগ আমরা বিএনপির বিরুদ্ধেও অনেকগুলো পেয়েছি। আপনি নিউজ খেয়াল করলে দেখবেন কুমিল্লার 14 গ্রামে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় বিএনপির 2 কর্মীকে হাতে নাতে ধরা হয়েছে। আমরা দেখেছি মানে এইরকম ঘটনা আমরা বিএনপির এক নেতার বাসা থেকে, তার গোয়াল ঘর থেকে অস্ত্র উদ্ধার করা হচ্ছে, পুকুর থেকে অস্ত্র উদ্ধার করা হচ্ছে। এখন বিএনপি জামাত এই 2 দলের বিরুদ্ধে টাকা ছড়ানোর যে অভিযোগ উঠছে, এইটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, নির্বাচন যখন আসে, আমাদের নির্বাচনী সংস্কৃতির সঙ্গে টাকা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত।
প্রথম কথা হচ্ছে যে মনোনয়ন থেকে শুরু করে সংস্কৃতির সাথে আপনার- জড়িত। এটা হয়ে এসছে। মানে সেম আপনার- স্পিচ আমি যেটা বললাম আর কি আমি এক্স্যাক্টলি। আপনাকে বলি যে বিগত দিনে যতগুলো সংসদ ছিল প্রত্যেকটা সংসদ দেখেন 65 থেকে 70% আপনার ব্যবসায়ীরা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছে। তাহলে রাজনীতিটা কাদের জন্য? গ্রাসরুটে তৃণমূলে যারা রাজনীতি করেন তাদের টাকা পয়সার তেমন একটা অবস্থা নেই, যার কারণে তারা মনোনয়নের দৌড়ে সবসময় মাত্র পিছিয়ে থাকে। তো শুরুটা সে জায়গাতে, আপনার গোড়াতে আমাদের গলদ আছে। আপনি যে বিষয়গুলো আনলেন, কিছু বিষয় আপনার বিচ্ছিন্ন এক ধরনের ঘটনা আছে। আমি একটু প্রথমে বলে নিই, মঞ্জুর হাসান মুন্সি যিনি কুমিল্লার, তিনি কিন্তু বিএনপি প্রার্থী নয়। আমাদের তাহসিন রিয়াজ উনি যে কথাটা বললেন যে বিএনপি প্রার্থী, উনি বিএনপি প্রার্থী নন। প্রার্থী ছিলেন। উনি ছিলেন, ওটাই ওনার বুঝিয়েছি। মনোনয়ন বাতিল হয়েছে, ওটাই বুঝিয়েছি। সর্বশেষ তিনি বিএনপি প্রার্থী নন। সে জায়গাতে হাসনাত আব্দুল্লাহ আপনার 11 দলীয় জোটের প্রার্থী। জি। মঞ্জুরুল হাসান মুন্সিকে বহিষ্কার করাতে হাসনাত আব্দুল্লাহর জন্য আরো বেশি ভালো হয়েছে, কিন্তু বিএনপির যে ফেয়ারনেস, ট্রান্সপারেন্ট একটা আপত্তিকর বক্তব্য রেখেছেন, সঙ্গে সঙ্গে তাকে We বহিষ্কার করেছে। appreciate. এটাকে সাধুবাদ জানানো উচিত, এটাকে নেগেটিভলি উপস্থাপন করা উচিত না। দ্বিতীয় বিষয়টি যে প্রার্থী লক্ষ্মীপুরে যে তার সঙ্গে পাওয়া গেছে, এটা ঠিক না। এটা তার একজন নির্বাচনী এজেন্ট, কৃষক দলের একজন নেতা, তার গাড়িতে পাওয়া গেছে। এবং সেখানে যে সংখ্যাটা উল্লেখ করেছে যে প্রথমে আপনার একটা বেসরকারি টেলিভিশন তারা বলেছে এত টাকা, তারপরে আবার বাড়িয়েছে, কমিয়েছে, এ ধরনের। বাট সেনাবাহিনী যারা তারা গুণে দেখেছেন সেখানে 15 লাখ টাকা, এবং সেটার এক্সপ্লেনেশনটা কি? তার নির্বাচনী কেন্দ্রের আনুষঙ্গিক খরচ, এটা একটা কেন্দ্রে না, আপনার যিনি নির্বাচন করছেন তিনি আমার বন্ধু শহীদুদ্দিন চৌধুরী আইনি, তার সঙ্গে আমার কথা হয়েছে। তার সেখানে 130টি কেন্দ্র আছে। জি। 130টি কেন্দ্রে তার 869টি বুথ আছে। 869টি বুথ মানে আপনার 8 দুগুণে 1600, 1700 মিনিমাম এজেন্ট তার লাগে। এজেন্টের খাবারের খরচটা দিতে হয়। এক একটা কেন্দ্রে যদি আমি 200টা জাল ভোট চ্যালেঞ্জ করি, তাহলে এক একটা জাল ভোট চ্যালেঞ্জ করার জন্য লাগবে 100 টাকা। তার 130টি কেন্দ্রে যদি আপনার 100 টাকা করে এই করা হয়, তাহলে চ্যালেঞ্জ করতে লাগবে টোটাল 130টি কেন্দ্রে 26 লাখ টাকা লাগবে। এই টাকাটা কিন্তু নির্বাচন খরচ বহির্ভূত টাকা, কিন্তু কারণ নির্বাচনে একজন প্রার্থী তার কত টাকা খরচ করলেন সেটা সে পরবর্তীতে দেবেন। কিন্তু জাল ভোট চ্যালেঞ্জ করা, এবং জাল ভোট এবার চ্যালেঞ্জটা বেশি হবে। কেন হবে দেখেন, বাংলাদেশে যে ফেসিস আওয়ামী লীগ, যে তাদের মধ্যে যা মনে করেন যে যারা দাগী অপরাধী, লুটেরা, আপনার হত্যা, গুম, খুনের সঙ্গে জড়িত ছিলেন, অত্যাচার, নির্যাতন, জুলুম করেছেন, তারা ভোট কেন্দ্রে আসবেন না, কিন্তু তাদের অনেক সাধারণ সমর্থকরা আসবেন। কিন্তু যেই অংশটা আসবেন না সেটার উপর ভিত্তি করে কিন্তু অনেকে জাল ভোট দেওয়ার চেষ্টা করবেন। সে কারণে এবার জাল ভোট চ্যালেঞ্জটা বেশি হবে। তো সেদিক থেকে আপনার 15 লাখ টাকা, এই টাকা দিয়ে তো তার আপনার এজেন্টদের খাবারের খরচও হবে না, এটাও কিন্তু প্রার্থীকে বহন করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি তার নির্বাচনী ব্যয় বাবদ, যেটা নির্বাচন কমিশন কর্তৃক ভোটারের সংখ্যা অনুযায়ী যেই খরচ, তাতেই আছে তার 40 লাখ টাকা। তো সেখানে আপনার এই যে 15 লাখ টাকা গেছে, না, তাহলে কি এই ভিন্নভাবে- এই সীমা আরো বাড়ানো উচিত কমিশনের? না না, সেটা তো ভিন্ন জিনিস, অবশ্যই বাড়ানো উচিত। আপনি মনে করেন কি 40 লাখ একজন প্রার্থী মনে করেন যে বাংলাদেশে যে নির্বাচন করছেন, নির্বাচন কমিশন কর্তৃক বেঁধে দেয়া যে এই খরচ, এটাই কি তিনি করছেন? সে মিথ্যাচার করে, মোটেও না। যেই করে এটা ভুয়া করে। আমি আপনাকে একটা কথা বলি, অনেক অভিযোগ এসেছে, মনে করেন যে জামাতের তো অনেক অনেক কি বলে এই নেতা কর্মীরা আপনার আটক হয়েছেন, আটক হওয়ার পরে দেখা গেছে কারাদণ্ড দেওয়া হয়েছে টাকা বিতরণের সময়। আমি সবচেয়ে মানে কনসিয়াস একজন সচেতন নাগরিক, আমার এক কলিগ, আপনি মনে করেন যে ঢাকা শহরে রাজধানীতে আপনি টাকা বিতরণ করছেন, একজন হকারকে, ফেরিওয়ালাকে টাকা দিচ্ছেন প্রকাশ্যে, তো এটা তো আপনার মানুষের মাঝে একটা বিরূপ প্রভাব ফেলবে। যে আমরা যদি, যে সবচেয়ে সচেতন নাগরিকরা যদি এই সমস্ত কাজ করি, আমি বলছি যে আপনি সংখ্যার দিক থেকে যদি এই করেন, আমার কাছে দুনিয়ার হিসেব আছে যে জামাতের কর্মীকে পুলিশ ধরলো, মুচলাকায় ছেড়ে দিলেন, টাকা বিলির সময় গ্রেফতার, 2 বছরের কারাদণ্ড, এটা 1-2 জায়গাতে না, বিভিন্ন জায়গায় হয়েছে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে গত পরশুদিন ঠাকুরগাঁতে, নওগাঁতে ইসলামী ব্যাংক থেকে 4.5 কোটি টাকা উত্তোলনের একটা বিষয় এসেছিল। সেটা যখন একজন প্রার্থী আপত্তি দিলেন যে সামনে আপনার 4 দিন নির্বাচনের জন্য বন্ধ থাকবে, তাহলে এত টাকা কেন লাগবে, যে কোনো কারণে হোক,
ব্যাংক সেটা পরবর্তীতে স্টপ করেছেন। আচ্ছা, তাহলে সেখানেও একটা সন্দেহের উদ্রেক থেকে যায়। জামায়াতের আমির যে ঠাকুরগাঁও এয়ারপোর্টে যিনি গ্রেফতার হয়েছেন, সেখানে আপনার দাবি করা হয়েছিল 50 লাখ, উনি কিন্তু বলেছেন না 50-এর বেশি আছে ওনার, এবং সব পরবর্তীতে সেটা গণনা করে 74 লাখ টাকা পাওয়া গেছে। এখন আমার কথাটা হচ্ছে যে উনি যে ব্যবসা করেন, উনি বলেছেন যে উনি ব্যবসার কাজে উনি এটা করেছেন, ওনার যে ব্যবসায়িক অবস্থা সেই হিসেবে মনে করেন যে ওনার কাছে 74 লাখ টাকাটাও একটা অস্বাভাবিক বিষয়। আর এই বন্ধের মধ্যে এত লেনদেনের বিষয়টা আসে কোথার থেকে? তার মধ্যে কিছু বিষয় এসে আমার বন্ধু তাহসিন রিয়াজ তিনি যে বলেছেন যে সিভিল এভিয়েশনের একজন নির্বাহী পরিচালক তিনি যে ব্যাখ্যা দিয়েছেন, ওনার কাছে কি কেউ ব্যাখ্যা চেয়েছেন? আভ্যন্তরীণভাবে কোনো টাকা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কাস্টমসের কোনো ক্লিয়ারেন্স লাগে না। উনি উপযাচক হয়ে এই যে ব্যাখ্যাটা দিলেন যে তাদের অনুমতি নিয়ে তিনি গিয়েছেন, না আমার টাকা তো আমি 5 কোটি টাকা, 10 কোটি টাকা, 100 কোটি টাকা নিয়ে আমি যাব। দেশ থেকে যখন বাইরে নেব বৈদেশিক মুদ্রা, তখন সেখানে প্রশ্ন আসবে। বিদেশ থেকে দেশের অভ্যন্তরে আমি আনবো টাকা, তখন কাস্টমসের বিষয়ে আসবে। উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা মোটেও গ্রহণযোগ্য না, কারণ কাস্টমস ডাজন্ট হ্যাভ এনিথিং, দ্যাট ইজ ট্যাক্স ডিপার্টমেন্টের আছে। আচ্ছা, সেটা হলো কখন, যখন আপনি ধরলেন যে আপনি আমাকে এটা দেখান, এটার হিসাবটা দেখান, সেটা ভিন্ন জিনিস। আচ্ছা, আচ্ছা, আমি একটা কথা বলছি, এই সমস্ত বিতর্কগুলো এগুলো এনে মনে করেন জনমনে আগামীকাল ভোটটা হবে, আমরা চাই সুষ্ঠুভাবে সবাই মনে করেন যে হ্যাঁ, এখন পর্যন্ত ওইরকম বড় কোনো অভিযোগ নেই, এটা সবচেয়ে স্বস্তির জায়গা। শাহেদ আলম আমাদের সাথে যুক্ত হয়েছেন, সাংবাদিক শাহেদ আলম, আপনাকে শুভেচ্ছা জানাই। সারাদিন আপনি ঘুরছেন, ব্যস্ত নিশ্চয়ই সবাই। আমরা এই প্রশ্নের উত্তর দুজনের কাছ থেকে নিয়েছি, আপনি 20 মিনিট পরে আসছেন। একই প্রশ্ন আপনার কাছেও। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে টাকা সহ ধরা পড়ছে, সেটা জামায়াতের লোকজন যেমন, বিএনপিরও লোকজন তেমন। টাকা সহ ধরা পড়ার হার দেখে কি মনে হচ্ছে, এই নির্বাচন কি টাকার খেলা, নাকি মানে এই খেলায় মানে কারা এগিয়ে এখন পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। আপনাকে একটু কারেক্ট করে দিই, যেমন জামাত যেমন বিএনপি বলে আপনি এই জামাতের অপরাধটাকে লঘু করার চেষ্টা করেছেন, হুইচ ইজ ন্যাচারাল, বাট ইট শুডন্ট বি। আচ্ছা, এই কারণে যে টাকা নিয়ে ধরা পড়ার যে মহোৎসব আমরা গত রাত থেকে দেখছি, সেখানে আমি এখনো পর্যন্ত থ্রেড গুনেছি, সেখানে 86 ইভেন্ট টিল নাও। এর সবগুলোতে জামায়াত ইসলামী এবং 11 দলীয় জোট, এর মধ্যে জাল ভোট দেওয়া, কেন্দ্র আগে থেকেই ঢোকা, অস্ত্রসহ গ্রেপ্তার, সূত্রাপুরে নায়েবে আমির সহ গ্রেপ্তার, ঠাকুরগাঁয়ে যেই ঘটনা সেটা তো টক অফ দ্য টাউন ছিল আজকে। বিপরীতে একটা ঘটনা বলা হচ্ছে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, যেটার ব্যাখ্যা আপনি বলছেন যে যেমন বিএনপি তেমন জামাত, এরকম না। বিষয়টা হলো পাওয়া যাচ্ছে একটা ঘটনা, এবং সেটা আমার কাছে ভিডিও আছে, আমি থাকলে দেখাইতে পারি, যে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী বলছে, এবং অ্যানিও বলছে যে এটা তার কেন্দ্র ওয়াইজ কর্মীদের জন্য যে পয়সা বরাদ্দ, নির্বাচন কমিশন জাস্টিফাইড বরাদ্দ, সেইটার টাকাটা ছিল, এটা দেখে জাস্টিফাইড ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি চ্যালেঞ্জ করে 26 লাখ টাকা লাগে, 200 করে ভোট যদি চ্যালেঞ্জ করে, বরঞ্চ এসে জামায়াত ইসলামের যে বিষয়গুলো দেখছি আমরা এখন, বিএনপি আপনারা বলতে পারি এইভাবে যে বিএনপি তো টাকা নিয়ে খেলা করা দল, এটাই তাদের মজ্জাগত রাজনীতি, গত কয়েক বছর কয়েক দশকের রাজনীতি। সেই জায়গায় তারা ফেরেশতার মতো বিহেভ করছে, আর জামাত ইসলাম যে ইনসাফের রাজনীতির কথা বলছে, সততার রাজনীতির কথা বলছে, যেই সবচেয়ে বড় সংস্কারের ধৈর্যধারী, সংস্কারে তো কি আমরা নির্বাচন, কালো টাকা, পেশি শক্তি মুক্ত। তো আজকে যে অস্ত্রসহ যারা গ্রেপ্তার হয়েছে, কয়জনকে আপনি দেখেছেন বিএনপির অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে? মাহমুদা মিতুর মতো নেত্রী হুঙ্কার দিচ্ছেন এবং বলছেন এদের হাত পা কেটে দিতে হবে। মানে দিস ইজ সো, এটাকে বলে মাহমুদা মিতু কোন দলের নেত্রী? জামাতের নেত্রী, আচ্ছা, এনসিপির নেত্রী। কিন্তু আমি তো বলি এদের কোনো আলাদা রং নাই, দল নাই, যাই জামাত তাই এনসিপি। তো এটা আমার বললে অনেকেই মাইন্ড করে আর কি, কিন্তু ওনার যে হুঙ্কার, সেই হুঙ্কার মারাত্মক হুঙ্কার আমি দেখলাম। যাহা জামাত তাহাই এনসিপি, আপনি ব্যাখ্যাটা বলবেন? এর আগে আমি বলেছি, যদিও তারা আলাদা রাজনৈতিক দল, কিন্তু আপনাকে দেখতে হবে যে কোথায় আপনার শান্তি লুকিয়ে আছে। তো এনসিপির শান্তি লুকিয়ে আছে জামায়াতে আর কি, এবং জামায়াতের আজকে যে অপরাধ, টাকার খেলা রাজনীতির মাঠে, ভোটের মাঠে, সেইটাতে আমরা আশা করেছিলাম যে এনসিপি একটা নিউট্রাল গ্রাউন্ড নিবে, স্ট্যান্ড নিবে, যে না, এই রাজনীতি তো আমরা চাইনি। আমরা তো 5 তারিখে বলেছি যে আমাদের পেশি শক্তিবিহীন নির্বাচন আমাদের চাই, নির্বাচনী সংস্কৃতির পরিবর্তন চাই। সেখানে
দুঃখজনকভাবে এনসিপির মুখপাত্র, নির্বাচনী মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন যে ব্যক্তি চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে কিংবা ব্যক্তির স্বাধীনতা হরণের চেষ্টা করা হচ্ছে, Right. এবং আমরা নানান রকম ব্যাখ্যা দেখতে পাচ্ছি যে না, এইটার যেসব মিথ্যা গুজব ছড়ানো হয়েছে, যেমন কাস্টমস কর্তৃপক্ষ নাকি অ্যালাউ করেছে কিন্তু নির্বাচনী কর্তৃপক্ষ পুলিশ অ্যালাউ করেনি, নির্বাচন কমিশন ইসি নাকি বলেছে যে টাকার বহনের কোনো নির্দিষ্ট নিয়ম নাই, এগুলোকে আবার তারা ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে যে আমাদের মিসকোট করা হচ্ছে। নো, দিস ইজ নট দ্য রুলস। সেইখানে এনসিপি যেই পক্ষপাত অবলম্বন করছে জামায়াতের পক্ষে, সেইটা দুঃখজনক। এবং দুঃখজনক এই জন্যই আমি বলছি যে যে জামাত এবং এনসিপি আপনি আলাদা করার কোনো সুযোগ নেই, এটি সবসময় আমি বলি। কারণ হলো যে জামায়াতের আলোয় এনসিপি আলোকিত, তারা যে নিজস্ব রাজনীতি দাঁড় করানোর চেষ্টা করছিল সেটাই নির্বাচনের মধ্য দিয়ে অনেকখানি নিভে গিয়েছে, যেটা দুঃখজনক। আমি জানি না তারা আদৌ দাঁড়াতে পারবে কিনা। সরোয়ার তুষার একটা স্ট্যাটাস লিখেছে, আমি পড়ছিলাম একটু আগে একটা শোতে, যে তিনি আল্লাহর কাছে বিচার দিয়েছেন যে যেই সরোয়ার তুষার জামাত এবং এনসিপির একসাথে নির্বাচন করার জন্য প্রধান ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছে জোটের, যেই জামাতের সিদ্ধান্তের কারণে তাসনিম যারা, তাসনুবা জাবিন, সামান্তাদের মতো উদীয়মান নারী নেতৃত্ব জামাতের সাথে, এনসিপির সাথে সম্পর্ক ত্যাগ করেছে, সেই সরোয়ার তুষারের আসনটাও সিকিউর করতে পারলো না জামাত, সেখানে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছে, সেই অভিযোগ তিনি নিজে দিয়েছেন। আমি কি পড়ে শোনাবো একটু আপনার দর্শকদের জন্য? সময় হবে? শুনতে পারেন যদি হ্যাঁ, ছোট হয়। কারণ এটার সাথে নির্ভর করছে আগামী দিনের এনসিপির রাজনীতি কোন দিকে যাবে। সরোয়ার তুষার খুবই গুরুত্বপূর্ণ নেতা এনসিপির, এবং এই যে জামাতের সাথে জোটের সিদ্ধান্ত তার একার। তিনি লিখেছেন যে আমার পুরো নির্বাচনী আসনের বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোনে টেক্সটে জানানো হচ্ছে প্রায় সব জায়গায় কিছু লোক দাঁড়িপাল্লার ভোট চাচ্ছে, এমন কোনো জায়গা নেই যেখানে আমি এই তথ্য জানাই নাই। আজকে দিনভর জানিয়েছি কিন্তু কাজ হচ্ছে না। আমজাদ ভাই চাইলে এই গোপন ভোট চাওয়া থামাতে পারতেন, তিনি থামালেন না। আফসোস, আল্লাহ তোমার কাছে ইনসাফ চাই। সরোয়ার তুষার। আচ্ছা, তো এটা নিয়ে তাহসিন রিয়াজ আপনি কিছু বলবেন যে আপনাদের মধ্যে কি আসলে উপরে উপরে জোট মানে নাকি ভেতরে শাহেদ ভেতরে ভাইয়ের যদি বক্তব্য শেষ হয় তাহলে আমি একসাথেই আমারটা বলি, শেষ, আপনি পুরোটাই বলেন, বলি। আমারটা শেষ বলেন। আচ্ছা দেখেন, প্রথমত স্পেশালি যে সরোয়ার তুষারের কেসটা, এই কেসটার ব্যাপারে আমরাও জামাতকে অফিসিয়ালি জানিয়েছি, আমাদের পক্ষ থেকে স্ট্রংলি জানানো হয়েছে। এবং জামাতের এই যে আচরণ, এই আচরণটা ব্যক্তি বিশেষ ভিন্ন হয়েছে এই আসনে। এবং আরেকটা আসনে এই ধরনের একটা প্রবলেম হয়েছে, আমরা কিন্তু এটাকে সাবস্ক্রাইব করছি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। আমরা এটাকে অস্বীকার করছি না, কারণ এই রাজনৈতিক দৈন্যতা তো আমরা বরণ করি নাই, কিছু মানুষ তো অন্ধত্ব বরণ করেছে। কারণ তারা বিএনপির অলমোস্ট 69± কনস্টিটিউয়েন্সি, সেই সব জায়গায়, যেমন আমি যে কনস্টিটিউয়েন্সি থেকে বিলং করি, সেই কনস্টিটিউয়েন্সিতে তুলি আপার মতন একজন ভদ্র মহিলা, যার জুলাইয়ের অবদান আপনি জানেন, যাকে আমার এই কনস্টিটিউয়েন্সিতে দেওয়া হলো, কিন্তু সেখানেও কিন্তু বিএনপি তার বিদ্রোহী প্রার্থী থামাতে পারেন নাই। এবং রীতিমতো অলমোস্ট 70, আমি নাম্বার নিয়ে আই ক্যান হ্যাভ কনফিউশন, আপনি আমাকে কারেক্ট করতে পারেন, আই ডোন্ট হ্যাভ, আমাকে একটু বলতে দেন। হ্যাঁ, আপনি আমাকে কারেক্ট করতে পারেন। কোথাও আপনি নূর ভাইয়ের মানে আফসোসগুলো নিশ্চয়ই শাহেদ ভাই শোনে, কিন্তু শাহেদ ভাই এটা বলবে না। কেন বলবে না? কারণ শাহেদ ভাই যদি এটা বলতে চায়, শাহেদ ভাই তো একটা এজেন্সি আছে, এজেন্সি মানে শাহেদ ভাইয়ের তো একটা নিজস্ব স্ট্যান্ড আছে, শাহেদ ভাইয়ের স্ট্যান্ড পয়েন্টটা বিতর্কিত। যেমন শাহেদ ভাই ওই কথাগুলো বলে নাই, খেয়াল করে দেখেন, আপনি যখন বললেন বিএনপি জামাত উভয়ে, শাহেদ ভাই ইনস্ট্যান্টলি আপনাকে ধরলেন, আপনি জামাতের অবস্থানকে লঘু করার চেষ্টা করছেন। আমাকে একটু থামাই না, আমি একটু বলি। বগুড়ায় পিস্তল সহ দেশীয় অস্ত্র সহ বিএনপির 3 কর্মী গ্রেফতার, স্থান নন্দীগ্রাম বগুড়া। বিএনপির কর্মী, বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ গ্রেফতার শরীয়তপুরে। বাউফলে কাজীপাড়া ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে বিএনপি সভাপতি আনোয়ার বিশ্বাস অস্ত্রসহ জনতার হাতে গ্রেফতার। পটুয়াখালী যুবদল নেতার খামার থেকে পিস্তল উদ্ধার। আমাকে একদম সবগুলো লিঙ্ক আছে, নিউজ কোটেড, আমি আপনাকে দিব প্রয়োজনে। হ্যাঁ, ইউনিয়ন শ্রমিক দলের নেতার বাড়ি থেকে পিস্তল সহ দেশীয় অস্ত্র উদ্ধার। চট্টগ্রামে চকবাজারের সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ 2 বিএনপি নেতা আটক। বিএনপিতে যোগ দেওয়া আলোচিত, নামায় না ভাই, এরকম বলতে থাকলে আমি আপনাকে লিঙ্ক দিয়ে দিই, আপনি গুলো এক একটা করে দেখেন। এবং আপনি একটু দেখাইতে পারবেন, এবং এই যে কিন্তু আমার স্ক্রলে দেখাইতে পারবো, আমিও দেখাচ্ছি আপনাকে। এই যে কালের কণ্ঠ, বগুড়ায় পিস্তল সহ 23টি রেজাল্ট শিট উদ্ধার স্বাক্ষরিত। ইয়েস আমি ন্যাশনাল মিডিয়া রেকর্ড, এটা ডিবাং করে দেই, এটা ডিসেন্ট ডিবাং করেছে। আমি একদম শাহেদ ভাইকে ধরে ডিবাং করে দেই, ইজি হবে। কারণ হয় কি, আমরা তো ভাই এখানে ফ্যাক্ট প্রচার করতে আসছি, ডেফিনেটলি শাহেদ ভাই এর জন্যই আসছে। দেখেন মজার ব্যাপারটা, দেখেন নিউজটা দেখেন কিভাবে করে একপাক্ষিকভাবে দেওয়া হয়েছে। ঝিনাইদহে যে কেন্দ্রের কথা বলেছেন, ভোটের আগে রেজাল্ট শিটে ধানের শীষ দাঁড়িপাল্লার এজেন্টের সই।
এবং দেশ টিভি দেখেন খুবই খুবই কিউট ব্যাপারগুলো আর কি। দেশ টিভি ভিতরে কি বলছে, ভিতরে বলছে হচ্ছে একসাথে দুই প্রার্থীর কাছ থেকে এখানে স্বাক্ষর নেওয়া হয়েছে। দেশ টিভি নিউজ, 2 প্রার্থী থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে, কিন্তু মজার ব্যাপারটা খেয়াল করতেন এনসিপি অন্য নিউজ চ্যানেলগুলো এটাকে হেডিং করেছে দাঁড়িপাল্লার এজেন্ট স্বাক্ষরিত 23টি। এখন এই যে আমি তো যমুনা টিভি সেটাই দেখছি, দাঁড়িপাল্লার প্রার্থী। আনফরচুনেট। তাহলে এখানে যে বিএনপি প্রার্থী সাইন করলো, এটা আপনি বললেন না কেন? কেন বললেন না এটা? কেন? ওই যে উত্তর আমি দিয়েছি, কারণ দেখেন আপনি সত্যকে সত্য বলার সাহস তো আপনার থাকতে হবে। এই কারেজটা থাকবে, শাহেদ আলম ভাইদের এই কারেজটা ছিল, যার কারণে কিন্তু বিপ্লব হয়েছে। আমরা কিন্তু এটাকে ওনাদেরকে কিন্তু মাইনাস করার প্রবণতা, আমরা কিভাবে মাইনাস করবো আসলে, দে আর দ্য উইটনেস অফ দিস রেভলিউশন, এবং তাদের এই সাহসের কারণে এই বিপ্লবটা হয়েছে। তাদের এই সাহসিকতা পরিহার করার কারণে এখন যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো সামনের দিনে আরো ঘটবে। কারণ হয় কি, যখন আপনি উট পাখির মতন মাথা গুজে থাকেন ভাই, আশপাশে আপনি কিছু দেখবেন না, আপনি দেখতে চান না। বেসিক্যালি উট পাখি ইচ্ছাকৃতভাবে মাথা গুজে থাকে। এবং দেখেন আমি যে বলা শুরু করলাম ভাই, অসংখ্য কেস আমি আপনাকে বলতে পারবো। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আপনি যখন ন্যারেটিভ নির্মাণ করেন, আপনি যখন ফ্যাক্টকে মানে আন্ডারমাইন করে, সাইডলাইন করে আপনি যখন শুধুমাত্র একটা অ্যাঙ্গেল দেখাইতে চান, আপনি তো দেখাইতে পারবেন। আমি তো আপনাকে বলছি শুরুতেই, আপনি সবগুলো মিডিয়ার দিকে তাকায় দেখেন, সবগুলো মিডিয়া এখন কি ধরনের রোল প্লে করছে এবং ক্লিয়ার রোল প্লে করছে। দেখেন মানে আপনি যখন একপাক্ষিকভাবে একটা কথা বলছেন, ঝিনাইদহ যখন আপনি বলছেন জামাতের 23টা আসনে ব্যালটে 23টা আসনের 23টা ব্যালটে আপনি সাইন পাইছেন, আপনি কেন এই কথাটা বলছেন না? এটা কি কোনো ভয়ের কারণে বলছেন না? এটা কি কোনো মানে আপনার কোনো ব্যক্তিগত ইয়ার কারণে বলছেন না, পছন্দের কারণে বলছেন না? এটা তো আপনি বলতে পারেন না আনফরচুনেটলি। আপনি মিডিয়া কর্মী হিসেবে আপনার কিন্তু স্বাধীনতা নাই। এবং আরেকটা ব্যাপার আমি আপনি কি এটা বলবেন যে নীলফামারীর এই ঘটনায়, মানে সৈয়দপুরের এই ঘটনায় নীলফামারীর এসপিকে তারা বহিষ্কারের দাবি জানিয়েছে, জামায়াত জানাইছে। তো এই টাকা উদ্ধার বা এই ধরনের ঘটনা করে কি পুলিশ অপরাধ করলো? না, এটা আপনি জামাতের কাছ থেকে ব্যাখ্যাটা নিতে পারেন। আমি এক্স্যাক্টলি জামাত যে এসপি কে যদি উইথড্র করতে বলে, জামাতের জায়গা থেকে তো স্ট্যান্ড ক্লিয়ার করেছে। জামাত তো বলেছে যে এই ভদ্রলোক যদি তার পক্ষ থেকে এক্সপ্লেনেশন দেয় যেটা তার ব্যক্তিগত টাকা, আমি আপনাকে এটা খুবই ক্লিয়ারলি আমি আপনাকে একটা জিনিস বলেছিলাম যে ভাই দেখেন, আপনি প্রশ্ন করবেন কিসকে, কি মানে কোন জিনিসটাকে প্রশ্ন করবেন। আমি আপনাকে বলি, এখানে অসীম ভাই আছেন, উনি আমাদের থেকে অনেক সিনিয়র, অনেক বিজ্ঞ। আমি আপনাকে বলি, বিচার কার্যে কি ইন্টেনশনের বিচার হয়? আসলে ইন্টেনশনের কি বিচার হয়? অ্যাক্টিভিটির বিচার হয় বা অ্যাকশনের বিচার হয়। আপনি যখন কোনো অ্যাক্টিভিটি যখন প্লেস করতে পারেন নাই, আপনার তো অ্যাক্টিভিটি দেখাইতে হবে সে টাকা দিয়ে ভোট কিনছে বা টাকা দিয়ে ভোট বেচছে, কিছু একটা তো দেখাইতে হবে আপনাকে। আপনি তখন ওইটার উপর বেসিস করেন আপনি বিচার চাইবেন। এখন দেখেন জামাতের পক্ষ থেকে এসপি উইথড্র করার আবেদন জানাইতেই পারে। আপনি দেখেন, আপনি যে প্রশ্নটা করছেন যে আবেদন এটাকে আমি সাবস্ক্রাইব করি কিনা, জামাতের জায়গা থেকে, জামাতের একজন ওইখানে একজন জেলার দায়িত্বশীল জামাতের জায়গা থেকে আবেদনটা করতেই তো পারে, অস্বাভাবিক কিছু না। মানে এখানে তো আমি তালগোল দেখতেছি না, তালগোল তো বরং পাকাইছে যারা প্রথম 1 ঘন্টা এই নিউজগুলোকে স্প্রেড করছে। আপনি কেন এই প্রশ্নটা করতেছেন না যে এই যে আপনার এই এয়ারপোর্টের একটা সিসিটিভি ফুটেজ কিভাবে করে এত তাড়াতাড়ি একজন ব্যক্তি বিশেষ মানুষের কাছে চলে যায়? এই প্রশ্নটা আপনাকে করতে হবে ফারান ভাই। এবং আমি আপনাকে আরেকটা কথা বলি, দেখেন জুলাইয়ের আগ মুহূর্তে, দেখেন জুলাইয়ের আগ মুহূর্তে আমরা এরকম মিডিয়াকে দেখছিলাম আনফরচুনেটলি, কিন্তু এগুলো টিকে নাই। কেন টিকে নাই জানেন? আমি মিডিয়াকে এই জন্য বলছি কারণ একপাক্ষিকভাবে নিউজ হচ্ছে সব জায়গায়। আপনি দেখেন যমুনা টিভি, দেশ টিভি, নিউজ 24 এবং আরো দেয়ার আর মেনি, সবাই নিউজ করলো 80 লক্ষ টাকার কথা। এবং আমি একটু আগে আপনাকে একটা ভিডিও দেখাই, সবাই নিউজ করলো কি তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এই গাড়িটাকে ছেড়ে দেওয়া হয়েছে। একটু আগে আমি ভিডিও দেখলাম, এই গাড়িটাকে ছেড়ে দেওয়া হয় নাই। এই যে একটু আগে আমি ভিডিওটা দেখলাম, যদি আপনি চান আমি দেখাইতে পারি। আমি দেখলাম এই গাড়িটাকে ছেড়ে দেওয়া হয়নি। এখন আমি লাস্ট নিউজটা জানি না, এখন অবধি জানি না ছেড়ে দেওয়া হয়েছে কিনা। আমরা এই আলোচনায় আসছি। আমি লাস্ট লাইনটা বলি, ফারাবি ভাই লাস্ট লাইনটা বলি, দেখেন শাহেদ আলম ভাইদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদেরকে আমরা ভালোবাসি। প্রবলেমটা কোথায় জানেন? প্রবলেমটা হচ্ছে তারা যখন উট পাখির মতন মাথা গোজে, যেমন উনি বললো কি মাহমুদা মিতু, তিনি মাহমুদা মিতুর হুঙ্কার দেখলেন কি পরিমাণ আনফরচুনেট। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, উনি হাসনাতের আসনে যে প্রার্থিতা বাতিল হয়েছে মঞ্জু সাহেব, তার হুঙ্কারটা দেখেন নাই তিনি কিভাবে করে নোংরা ভাবে আমি দেখেছি এবং আমি বলেছি যে সমস্যাটা কি জানেন? সমস্যাটা আমি দেখেছি, বলবেন না একজন এত বড় দায়িত্বশীল জায়গা যে সব অভিযোগ আসছে, এরকম জামাতের পক্ষ থেকেও বলা হয়েছে। জামাতের আমির যেমন বলেছেন যে তিনি যেখান থেকে নির্বাচন করছেন ঢাকা 15, সেখানেও তার অনেকগুলো জায়গায় নির্বাচনী অফিস, ছোট ছোট অফিস, সেগুলো ভাঙচুর করা হয়েছে। হ্যাঁ, ভাঙচুর করা হয়েছে কারণ ওনার নির্বাচনী এলাকায় উনি বাস রেডি করে রাখছিলেন ছাদের উপরে, সেইটা নিয়ে গিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী 2 দিন আগে। এটা হইতে পারে।
আমি ওর কথার একটু উত্তর দেই যে ওটা মানে ওই বাস পাইলে তার অফিস ভাঙচুর করাটা জাস্টিফাই হয় কিভাবে? না আমি জাস্ট অফিস ভাঙচুরে জাস্টিফাই করছি আচ্ছা না। আচ্ছা, না তাহলে বাসের এই যে একটু এক্সাম্পল আছে আগে এগুলো কিভাবে ঢাকা আসলে? 17 আসনে ভিডিও দেখছি, এখন এগুলো তো ওর অনেক তথ্য আসছে, অনেক অপতথ্যও আসছে। আমাকে তিনজন দেখালেন মাত্র যেটা। কেন্দ্রের ভিতরে ঢুকে গিয়েছে, 4 জন, যে গেট আটকিয়ে দিয়েছে। এখন বাইরে থেকে পুলিশ বলছে যে না, ভিতরে কে আছে এটা খালি করতে হবে নির্বাচনের আগে। তারা আর বেরিয়ে আসছে না, তাদের পরিচয়পত্র দেখাচ্ছে, একজনের পরিচয়পত্র, বাকি 3 জনের পরিচয়পত্র নেই। তো এই দখল এগুলো চলছে। এখন অসীম ভাই বলবেন, তবে আমি যেটা বলি, ঠাকুরগাঁয়ের যে ঘটনা, আমি বলছি, ক্রমাগত বলছি, উনি ওটা জাস্টিফাই করার চেষ্টা করছেন, এনসিপিও জাস্টিফাই করার চেষ্টা করছে, যেটা না করলেই বরঞ্চ দেশের নির্বাচনী সংস্কৃতির জন্য ভালো হতো। না, জাস্টিফাই করছি না, ওই অসীম ভাই জানে আমরা আলোচনাটা শুরুই করছি এই জায়গা থেকে যে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে এটা আমাদের ইভেনচুয়ালি, অসীম ভাইও এই লাইনেই কথা বলছেন যে এটা ব্যক্তিবিশেষ দলের ঊর্ধ্বে উঠে, আমরা তো আসলে দলগতভাবে কেউই এটাকে এন্ডোর্স করে না। শাহিদ ভাই আপনি আলোচনা মিস করছেন, একটু কারেক্ট করে দিন। কারণ আপনি ফারাবী ভাইকে এসেই চ্যালেঞ্জ করছেন যে আপনি শুধুমাত্র যে বিএনপি জামাত একসাথে বলার কারণে জামাতেরটাকে হচ্ছে লঘু করার চেষ্টা আপনি করছেন। velocity এটা দেখে। প্যারালালি চলছে। আমার ওয়ার্ডটাকে খেয়াল করবেন না ফারাবী, আমি যখন শুরু করছি যখন আমি বলছি যে দেখেন এটা হয়তো প্যারালালি চলছে, কিন্তু এটাকে আমরা কেউই এন্ডোর্স করি না। এই সংস্কৃতি ভাই আপনিও চান না। নাসিরউদ্দিন অসীম, আপনাকে এই প্রশ্নটা করি যে বাংলাদেশে কি এখন আজকে পর্যন্ত ভোটের যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত যেভাবে টেনে নিয়ে আসছে, এই নির্বাচন নিয়ে বহু শঙ্কা ছিল, বহু অনিশ্চয়তা ছিল, বহু রকমের প্রশ্ন ছিল, অনেকেরই ছিল এই নির্বাচন শেষ পর্যন্ত নাও হতে পারে, এরকম কথা হচ্ছিল। এখন পর্যন্ত ইলেকশন কমিশনকে আপনি আসলে কি বলবেন, মানে তাদের কতটুকু প্রাপ্য? ইলেকশন কমিশনকে আপনার সাধুবাদ জানাবো আমি অবশ্যই। আর তার মধ্যে আরেকটা জিনিস আছে, বাংলাদেশের জনগণ যেভাবে মানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অপেক্ষা করছিলেন নির্বাচনের জন্য, এবং রাজনৈতিক দলগুলো তুলনামূলকভাবে অনেক কম সহিংস ঘটনা ঘটেছে। জি, আমরা বিগত অতীতে আমরা দেখেছিলাম। অবশ্য সে সময় কিন্তু রেজিমেন্টের একটা ফোর্স ছিল যারা মনে করেন যে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য আপনার ফেসিস্ট হিসেবে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিল এই দেশে, তো তাদের প্যাটার্নটা ভিন্ন, এবং তাদের একটা মেজরিটি অংশ মনে করেন যে এই নির্বাচন প্রক্রিয়ার বাইরে আছেন, অর্থাৎ দুষ্ট লোকের সংখ্যাটা এবার একটু কম। আচ্ছা, সে কারণে আপনি বলতে পারেন যে বাংলাদেশের জনগণ এবং নির্বাচন কমিশন এই কৃতিত্বের দাবিদার। আচ্ছা, একটা বিষয়, আমি এখানে আসার আগে আমি প্রস্তুত না যে কোন জায়গায় কে কত টাকা দিল, কে অস্ত্র নিয়ে আপনার গ্রেফতার হলো, এই নেগেটিভ আলোচনা করার জন্য আমার মনে হয় আমরা এই গণমাধ্যমের সামনে সাধারণ জনগণকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলবো তা না। আমি মনে করি যে আমাদের একটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে আলোচনা হওয়া উচিত। আপনাদেরও কন্ডাক্টটা করা উচিত যে কেমন ভাবে ভালো ভোট হতে পারে, কেমন ভাবে মানুষ নিরাপত্তা এবং নিশ্চিন্তে ভোট দিয়ে নিরাপদে বাড়িঘরে ফেরত যেতে পারে। নির্বাচনটা শেষ হয়ে যাবার পর সহিংসতা যেন না হয়, সেই সংস্কৃতিটা তৈরি করতে হবে। আগামীতে নির্বাচিত সরকার যেটা আসবেন, তারা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে কিভাবে সচল করবেন, কিভাবে নতুন একটা প্রাণ দেবেন, এগুলো তো আপনার বিনষ্ট হয়ে গেছে। এগুলো তো ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে গেছে অনেকটা, তাই না? তা আমি ওই জিনিসটাই কিন্তু আশা করি। আপনি আমাকে যদি বলতেন যে আপনি এই স্ট্যাটিস্টিক্স নিয়ে আসেন, আপনার তাহসিন রিয়াজ তিনি অনেকগুলো আপনার স্ট্যাটিস্টিক্স নিয়ে আছেন, শাহেদ আলম ভাই তিনি সাংবাদিক, তিনি সেটার মধ্যে, আমি নির্বাচনী কাজকর্মের মধ্যে দিয়েছিলাম। একটু কথা বলি, ঢাকা 6-এ কিন্তু যেখানে ইশরাক আমাদের দলের প্রার্থী ইশরাক হোসেন, সেখানে কিন্তু জামাতের আপনার লোকজনরা গিয়ে কেন্দ্র দখলের মতো, এটা কি দখল বলবো না কি বলবো, এই যে পাহারা দিচ্ছে, এই যে বিএনপির লোকজন গাজীপুরে একটা কেন্দ্র পাহারা দিচ্ছে, জি, এটা হচ্ছে যে পাহারা এখন জামাতের লোকজন হয়তো সম্ভবত এই যুক্তিতে পাহারা দিচ্ছে কেন্দ্রের মধ্যে, না এটা একেবারে কেন্দ্রের বাইরে, ভেতরে। আরেকটা জিনিস বলি, অলরেডি আব্বাস ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে এখানে আসার ঘন্টাখানেক আগে, ওনার আসনে 10টা কেন্দ্রে জামায়াতের লোকজন প্রবেশ করেছে, এবং নজরুল ভাইয়ের সঙ্গে যখন উনি পরে কথা বলেন, তখন নজরুল ভাই ওনাকে পরামর্শ দিলেন যে আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে জানান বা নির্বাচন কমিশনকে জানান। নির্বাচন কমিশনকে দায়িত্ব জানানোর দায়িত্ব আমরা, যেহেতু নির্বাচন পরিচালনা কমিটিতে আমরা যারা আছি তারা, এবং যার কারণে একটু আগে যে নজরুল ভাই যে ব্রিফিংটা করছিলেন সেটা কিন্তু এই ঘটনাগুলোকে নিয়েই কিন্তু করছিলেন। আমার কথাটা হচ্ছে যে আমরা তো সবাই ওয়াচডগের মতো মনে করেন যে আমাদের আচরণটা হওয়া উচিত, কিন্তু সেটা হচ্ছে যে পাবলিক অ্যাওয়ারনেসটা পজিটিভলি আমরা যেন দিতে পারি। আমরা মনে করেন যে এই ভীতি সঞ্চার করে না, আপনি গণমাধ্যমে যদি সারাদিন ফলো করেন, আমরা কিন্তু সারাদিন ভোটের উৎসব, ফাঁকা ঢাকা, এটা বহুদিন পর বাংলাদেশে এটা হচ্ছে, এটা একটা উৎসবের ওই রংটা
সব জায়গায় পরিষ্কার এবং আমাদের সারাদিন লাইভও এরকমই ছিল, সারাদিন সারা বাংলাদেশ। সেটা অবশ্যই আমি সেটা আপনার মানে সাধুবাদ জানাবো। এই যে কৃতিত্বের দাবি, তবে গণতন্ত্রে মানে চতুর্থ পিলার তো বলাই হয় গণমাধ্যমকে, Right. তাই না? তো বিগত দিনেও তো যে আপনার 14 সাল বলেন, 18 বলেন, 24 বলেন, এই যে নির্বাচনগুলো এত খারাপ হয়েছে, জঘন্য হয়েছে, সেটাতেই আপনারা মিডিয়ারাই কিন্তু প্রচার করেছেন যত কম বেশি যতটুকু পেরেছেন। অনেককে দালাল বলা হয়, অমুক বলা হয়, তমুক বলা হয়, এর ঊর্ধ্বে উঠেও তো মনে করেন যতটুকু করেছে সেটার থেকেই তো আমরা জেনেছি। সামাজিক যোগাযোগ মাধ্যম, সাধারণ জনগণ, এই নির্বাচন কমিশন আপনার কি করলেন, মোবাইল ফোন বন্ধ, পরবর্তীতে আবার মনে করেন যে সেটা এই করেছেন। তা আপনি কেন এটা করছেন? আপনি এই 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 লিমিটেশনটা কেন দিচ্ছেন? এই রেস্ট্রিকশনটা কেন ইম্পোজ করছেন? কাকে সুবিধা দেওয়ার জন্য করছেন? আপনি তো তাহলে অনিয়ম যেটা, অনাচার যেটা, সেটা তো আপনার বেড়ে যাবে, আচ্ছা, তাই না? আচ্ছা। তো আমি চাই মানে পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে আমাদের সবাই, আমরা আমাদের দেশের জনগণ সবাই, সব রাজনৈতিক দলকে বলবো যে এতটা বছর লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আত্মাহুতি দিয়েছেন, খুন হয়েছেন, গুম হয়েছেন। জুলাই আগস্টে আপনার 1400 শহীদের রক্ত, হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা তো একটা নতুন বাংলাদেশ চাই, তাই না? তো সে কারণে সবারই কিন্তু আহ্বান জানানো উচিত তাদের প্রত্যেক মানে দলের নেতা কর্মীদেরকে, সাধারণ জনগণকে, যে আমরা যেন একটা ভালো নির্বাচন আমরা দেখতে পারি। আচ্ছা। আমি এটা আমার আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ শাহেদ আলম। এই অনুষ্ঠানে আমরা তো কড়া আলাপ নামে তো অনুষ্ঠান করি প্রতিদিনই, অলমোস্ট প্রতি এই রাতে, সেটে আর কি। এই সেটে। তো সেখানে এই কয়েকদিন আগে সাংবাদিক মাসুদ কামাল, তার কাছে একটা প্রশ্নের উত্তরে তিনি একবার বলেছেন যে এই যে নির্বাচন হচ্ছে এটা আসলে একটা ভালো নির্বাচন না। তার যুক্তিতে এটা ছিল আসলে আমরা আর মামুরা নির্বাচন হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কেন আমরা আর মামুরা? তার ভাষায় ছিল এটা একটা বড় দলের উপস্থিতি নাই, সেই কারণে গ্রহণযোগ্যতায় তার কাছে একটা প্রশ্ন তার কাছে রয়ে যায়। যে তো আপনার কাছে এর ব্যাখ্যা কি? আপনি কি বলবেন, এই নির্বাচনে গ্রহণযোগ্যতায় কোনো রকমের কোনো ঝামেলা হবে কিনা? আমি সেটা মনে করি না। নির্বাচন উনি ওনার শ্রদ্ধেয় মানুষ, ওনার মতো বুদ্ধি দিয়েছেন। আমি তো একটা জায়গায় কেউ প্রশ্ন তুলে নাই, রাস্তাঘাটে আমি একজনকেও শুনি নাই যে না এই নির্বাচনে বড় একটি দল নেই, আমরা নির্বাচন দিব না, ভোট জিতে দিব না। বরঞ্চ একটা উৎসব মুখর পরিবেশে মানুষ যাচ্ছে, ভোট দিচ্ছে। এবং আমি খুবই সারপ্রাইজড এবং খুবই অবাক করছে আমাকে যেটাতে, যে আওয়ামী লীগের সমর্থিত, আমি বলছি না তারা আওয়ামী লীগের পদধারী, কিন্তু সমর্থন তো বোঝা যায়। যেমন তাহিদের সমর্থন আমি বুঝি, ও আমার সমর্থন বুঝে। তো এতগুলো মানুষকে এত বছর ধরে আমি রিড করেছি যাদেরকে, তারা এখন ডেসপারেট ভোট দেওয়ার জন্য। এমন না যে কেউ ভোট বর্জন করছে, কেউ সেন্ট্রাল নির্দেশনা অমান্য মানে মেনে চলছে, এরকম না। কারণ সে বুঝছে যে এই ভোটের একটা বিগ স্টেক আছে। আমার রাষ্ট্র কোন দিকে যাবে, আমার 71, আমার রুট বেঁচে থাকবে নাকি আমার নারী স্বাধীনতা বেঁচে থাকবে, মপতন্ত্রর পক্ষে দিব না আইনের শাসনের পক্ষে দিব, প্রগতির পক্ষে দিব না বিপ্লবের জন্য রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং করবে সেটার পক্ষে দিব। ইটস এ বিগ ডিসিশন ফ্যাক্টর। এবং সেই ফ্যাক্টরে যারা এক মাস আগেও আমতা করছিলেন, তারা আজকে বলছেন নো, আমাকে ভোট দিতে যেতে হবে, এবং যাচ্ছেন। আমি একজনকেও দেখি নাই যে তারা ভোট না দেবেন বলে মনস্থির করে আছেন। একজন যে নাই তা না, ডেফিনেটলি আওয়ামী কর্মী সমর্থকের অন্তত 2 থেকে 3% তারা ভোট কেন্দ্রে যাবেনই না, ওইটা আমরা ধরে রেখেছি। কিন্তু বাদ বাকি সবাই, কেউ কেউ জামাতের সাথে কিংবা জামাত জোটের সাথে নিজেদেরকে অ্যালাইন করেছেন, কিন্তু বড় একটা অংশ আমি দেখছি যে তারা বিএনপির পক্ষে কথা বলছেন। সোশ্যাল মিডিয়াতে তো বোঝা যায়, আমার চারপাশেও 4-5 জনকে দেখলেও তো বোঝা যায় যে তারা কি বলছে, ভাবছে। সুতরাং আমি মনে করি না যে উৎসবের কোনো ঘাটতি হচ্ছে এই নির্বাচনে। আচ্ছা, তাহসিন রিয়াজ, যদি এই বিষয়টা যদি একটু বলেন যে এইবারের এই যে আমরা একটু আগের খবর হচ্ছে যে পল্লবীতে ভোট কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ, এবং শাহিদ আলমও কয়েকটা জায়গায় রেফারেন্স দিলেন, ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করা এবং ভোট কেন্দ্র কিছুটা দখলের মতো ঘটনা কি ঘটছে? আপনার চোখে কি পড়েছে সেটা? না দেখেন, ওই যে আমি ওইভাবে করেই বলতে চাই, আমার কাছে মনে হয় যে অলমোস্ট বিচ্ছিন্ন। মানে আমরা যে ধরনের মানে অস্বাভাবিকতার মধ্যে দিয়ে এত বছর গিয়েছি, মানে একটা ভালো ভোট যে হইতে পারে, আমরা অনেকে মেন্টালি ইভেন প্রিপেয়ারও না, এরকম একটা সেন্টিমেন্ট থেকে কিন্তু আমরা গিয়েছি। এখন পর্যন্ত অনেক ট্রমা রয়ে গেছে আমাদের মধ্যে। আমি অসীম ভাইয়ের কাছ থেকে, মানে অসীম ভাই যে কথাটা বলছেন, আমি একেবারে শতভাগ আমি ওনার সাথে এগ্রি করি। ওয়ারএজ আমাদের গুড থিংসগুলোকে স্প্রেড করা অনেক বেশি দরকার ছিল, অ্যাজ ইউ গাইজ আর ডুইং, আপনি ইতিমধ্যে বললেন। বাট আনফর্চুনেটলি মিডিয়ায় কিন্তু এরকম আমরা সব জায়গায় প্রেজেন্সটা দেখছি। গতকালকে আপনি তাকান, গতকালকে যেভাবে করে আমরা দেখেছি যে এত সংখ্যক মানুষ, বাস, ট্রেন, রাস্তায়, আমার মনে আছে আমি
মানে মহাখালী হয়ে ফিরছিলাম, আমি রাস্তায় লোকজনকে জিজ্ঞেস করে করে আসতেছি, কি ভাই কই যাইতেছেন, ভোট দিতে যাইতেছেন? লোকজন ওয়াজ লাইক মানে চেয়ারিং, যে ভাই ভোট দিতে চাইতেছি। কোন দলের ভোট দেবে কি না আই ডিডন্ট ইভেন আস্ক, এটা তো তার পার্সোনাল কোশ্চেন, আই ক্যান নট আস্ক, আমি সেটা করি নাই। বাট মানুষের মধ্যে তো উৎসাহটা আমরা দেখেছি, কাজেই দেখেন ওটাকে লিভারেজ করা দরকার। এটা একটা রাষ্ট্রের জন্য আপনি জানেন কত বিরাট ব্যাপার, কিন্তু রাষ্ট্রের জনগণ এভাবে করে ভোট দিতে যেতে চাচ্ছে, এটা বিরাট ব্যাপার। আর আপনি যেটা বলেছেন দেখেন কিছু জায়গায় তো এই ধরনের নিউজ আসতেছে। এখন হয় কি ফারাবি ভাই, নিউজ যখন কুইক একটা ইস্যু যখন আমাদের মাথায় আসে, তখন সব মিডিয়ার মধ্যে একটা প্রতিযোগিতা হয়, কে কত তাড়াতাড়ি এটাকে কাভার করবেন, কত কুইক মানুষের কাছ থেকে একটা ইউজ রেসপন্স পাবে। এটা তো আমাদের একটা দোষ ভাই, আপনি মানেন আর না মানেন, এটা একটা মিডিয়া দোষ। কিভাবে দোষ হবে? মিডিয়া তো সবার আগে আপনার খবরটা দিতে চাইবে। আমি খুবই স্বাভাবিক, কিন্তু খবরটা ফ্যাক্ট বেস হইতে হবে, খবর তো ফ্যাক্ট বেস হইতে হবে। Definitely. দেখেন যেমন আমি একটা জাস্ট ছোট্ট এক্সাম্পল দিই, যেমন সারা দিন আজকে কুমিল্লায় একজন ভদ্রলোক কোট পরা, তার কাছ থেকে টাকা দেখবেন ছিনতাইয়ের মতন বিএনপির কর্মীরা তাকে ধরে তার কোর্ট থেকে বাইর কইরা একেবারে ভিতর থেকে বাইর করে কত লাখ টাকা উদ্ধার করছে জানেন? 2 লাখ টাকা। দেখেন 15 লাখ টাকা উদ্ধারের ঘটনা এনিভাইয়ের জন্য জাস্টিফাইড হয়ে গেছে, কিন্তু 2 লাখ টাকা সে ওই জেলা জামাতের দায়িত্বশীল, 2 লাখ টাকা তার জন্য জাস্টিফাইড হয় নাই। পরবর্তী সময় দেখেন প্রথম আলো নিউজ করছে, একদম হেডিংটা পড়ি, প্রথম আলো নিউজ করছে টাকা সহ জামাতের কর্মীদের আটক করলেন বিএনপি নেতাকর্মীরা, পরে ফেরত। এবং নিউজটা আপনি ভিতরে ঢুকে দেখেন পরবর্তীতে যখন, কিন্তু ছয়সে কতটুকু ওই ভিডিওটুকু, সারা দিন ধরে ওই ভিডিওটা আমরা সবাই দেখছি। প্রথম আলো নিউজটা ভিতরে ঢুকে দেখেন, ওই নিউজটা কিন্তু খুব কম সংখ্যক মানুষ পড়ছে, আপনি রিড নাম্বারটা দেখতে পারবেন, খুবই কম সংখ্যক। এবং ভিতরে গিয়ে লেখাটা যখন পড়লাম, দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী যখন আসছে, উনার কেন্দ্রের ধরে ধরে উনি লিস্ট দেখাইছে যে এই কেন্দ্রে আমি এই আমার 20 জন পোলিং এজেন্ট আছে, তার খাওয়া আছে, তার কিন্তু তো বের হইতে পারবে না, তাকে তো এই জিনিসটা মিনিমাম এই সাবস্ক্রিপশন তো তাকে দিতে হবে। দেখাইছে। আমি সেম আরেকটা নিউজের কথা বলি, যেটা শাহেদ ভাই কোট করছেন একটু আগে, নারায়ণগঞ্জ 3 আসনে জামাত আগেই ভোট দেওয়ার দাবিটি অসত্য, কে ফ্যাক্ট চেক করছে? ডিসেন্ট আপনাদের সাথে জয়েন্টলি কাজ করতেছে, এবং ডিসেন্টের ক্যাপাসিটি আপনি জানেন, আমি নতুন করে আর বলবো না। তাদের ফ্যাক্ট চেকিং একদম ডিটেল নিউজ তারা বলছে, এবং তারা বলছে কমপ্লিটলি ফেক নিউজ। আবার দেখেন আজকে আরেকটা ঘটনা ইতিমধ্যে আমরা দেখলাম, যে এই যে ইশরাক ভাইয়ের যে ঘটনাটা, ইশরাক ভাইয়ের কেন্দ্রের অর্ধেকটা আমরা শুনছি, ইশরাক ভাইয়ের যে জুবিলি স্কুল বা সামহাও কোন একটা জায়গায়, সেখানে আগে থেকে বিএনপির লোকজনরা প্রবেশ করছে, এবং লোকজন সাধারণ লোকজন ওখানে জামাত শিবির স্লোগান দিচ্ছে, সাধারণ হ্যাঁ স্লোগান দিতেই পারে, অস্বাভাবিক কিছু না। এইখানে বিএনপির লোকজনকে আপনি দেখেন একটু আগে বিএনপির নাম করে ঢুকছে বলছে, কিন্তু স্লোগান শিবিরের দিচ্ছে আর কি। ওকে গ্রেট, আমি একটু ডিমান্ড করি, আমি তাহলে কাউন্টার করি। শাহেদ ভাই তো অবজেকশন ডান, আমি বলবো কাউন্টার করি। দেখেন কি হইছে, এখানে একটা বড় গ্রুপ অফ পিপল আগে ঢুকছিল, জনগণ যখন ভোট কেন্দ্রে কেন ঢুকছেন বলে স্লোগান দিছে, তখন এর মধ্যে কিছু সংখ্যক লোক পালাই গেছে। পালায় যাওয়ার পর বাকি লোকজনদেরকে তারা রীতিমতো তারা পালাইতে পারে নাই, পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে, আর্মি এসে তাদেরকে রেস্কিউ করছে বা সামা ওদের থেকে নিয়ে গেছে। এখন দেখেন ফ্যাক্ট কি, তারা কোন দলের ভাই আমি জানি না, আমি যে যতটুকু পড়লাম ততটুকু বলছি। এখন দল ধরে বলতে পারি, দল ধরে বলতে পারি। আচ্ছা তাহলে স্লোগান, আচ্ছা যদি শিবির ওইখানে ভোট ডিফেন্ড করতে হবে, হারাবি ভাই ফারাবি ভাই, আমি খুব একদম ন্যাচারাল একটা কোশ্চেন করি, আমি জামাতকে ডিফেন্ড করছি না, আমি ডিফেন্ড করার জন্য জামাতের যেমন খেয়াল করে দেখেন শাহেদ ভাই, যেমন খেয়াল করে দেখেন এই দুইটা নিউজ দিয়ে, যেমন এই দুইটা নিউজের ফ্যাক্ট বললাম ডিরেক্ট, এই দুইটা নিউজ দিয়ে শাহেদ ভাই এখন কোনো কথা বলবেন না, দেখেন বাইপাস করে গেছে। এখন আমি বলি, শিবির যদি ভোট চুরি করতে যায়, ভোট ডাকাতি করতে যায়, ওখানে স্লোগান দিবে কেন? শিবির ভোট কেন্দ্রে বের স্লোগান দিবে কেন? লুকোচুরি করে করবে না, মানে সেন্স কি বলে আপনার? বেসিসটার উপর কোশ্চেন করেন না ভাই, নিজেকে প্রশ্ন করেন না। তার মানে যখন কেউ স্লোগান দিচ্ছে, তার মানে সে জনগণকে জানান দিচ্ছে। যদিও আপনি যে প্রশ্নটা করছেন, আপনার যে মিডিয়া কর্মী একটু আগে বিএনপি নেতা কর্মীদেরকে যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নের সাথে আমি থাকতে চাই। আপনি ভোট কেন্দ্রের আশেপাশে দাঁড়াবেন না। ব্লুমবার্গ নেত্র নিউজের সাংবাদিক নাজবুল কি বলছে, contrary to the video's caption, a voice heard 2 minutes 10 seconds says that Jamaat and Shibir activists attempt to seize the polling station, an extraordinary escalation. 100টা দেখাইতে পারবো আমি, 100টা। আমি এবার সেম জিনিস দেখাই। আনাত তাহমিদ নামে এনসিপির এক নেতা লিখেছেন যে 6 আসনে বিএনপির ইশরাকের কর্মীরা রাতে ভোট দিতে যায় তোপের মুখে, অথচ নাজমুল নেত্র নিউজ সে বলছে যে এটা একটা রং। ওকে গ্রেট, আমি দেখাচ্ছি। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি এরকম আমার কথা হচ্ছে যে আপনাদের আমি এরকম 100টা দেখাই, আমি এরকম 100টা দেখাই। এই দেখেন, এই যে আমি শাহেদ আলম ভাইয়ের মতন করে আমিও একটু চালায় দেখাই। দেখেন আমরা এখানে চান্দাই আমি একটু কথা বলি, কি বড় ভাই বিএনপি আমরা টাকা, না এখানে নির্বাচনী ট্রাইব্যুনালে বসি না। আমি তো বসতে চাই না। আমি একটা কথা বলি, আমি দেখেন আমি বারবার বলি একদম আমার হওয়া নেগেটিভ উচিত, ভিশন হওয়া আমি উচিত। আমি Same, একটা we are কথা in the বলি, same page. আমি একটু We are in the same page. বলি, আমি বলি দুদিন আগে প্রত্যেকটা জাতীয় পত্রিকায় দৈনিকে এসছে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে 2131টি ভোট কেন্দ্রের মধ্যে 1614টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। ইয়েস, তাহলে
আজকে এক একটা আসন, যেমন ঢাকা 4 আসনে 115টির মধ্যে 93টাই ঝুঁকিপূর্ণ, ঢাকা 5-এ 150টার মধ্যে 136টা ঝুঁকিপূর্ণ, 100টির মধ্যে 79টা ঝুঁকিপূর্ণ। মানে আমি এই জন্য বলছি যে সোজা কথা 2131টার মধ্যে 1614টা, মানে 90%-এর মতো ঝুঁকিপূর্ণ। এই জায়গাটাতেই নির্বাচন কমিশনের ব্যর্থতা। আপনার তারা ঢাকা শহরে অবস্থিত নির্বাচন কমিশন, আমাদের লজিস্টিক্স সাপোর্ট বলেন, সেই ফোর্সের কথা বলেন, ল এনফোর্সিং এজেন্সিস বলেন, সবাই এখানে। তাহলে এই প্রিকশনারি মেজারটা ওনারা কেন নিলেন না যে নির্বাচনী এই পোলিং স্টেশনের আশেপাশেই কেউ যেতে পারতো না, তা আপনার কেন্দ্রের ভেতরে ঢোকার বিষয়টা কোথা থেকে আসতো? এই সুযোগটা ওনারা কেন করে দিলেন? এটা তো তারাই চিহ্নিত করেছেন, নির্বাচন কমিশনে চিহ্নিত করেছেন যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা কয়টা। রাইট। আমি সারা দেশের কথা বাদ দিলাম, এই যে ঘটনাগুলো ঘটছে, এইসব কেন্দ্রে তারা আবার সিসিটিভি না বাংলাদেশে এটা কিন্তু প্রথম সিসিটিভি আপনি দিয়েছেন, Body on camera আমি বলি বাংলাদেশে ওনারা- বহুত সিসিটিভির ফুটেজ আছে, আপনার গুলি করে মেরে চলে যায়, ছিনতাই করে চলে যাচ্ছে, আপনি সিসিটিভি দিয়ে অপরাধ সংঘটিত হওয়ার পর আপনি তাহাকে ধরিবার জন্য আপনার সিসিটিভি। আমার কথা আছে যে আগে যেটা জানছেন আপনি প্রিভেন্টিভ মেটার, তো সিসিটিভি তো দেখে আপনি এই করবেন কাকে বের করবেন, রাইট। তাই না? আর মুখোশ পরে যখন আমরা না, সেই বোরখা পরে জায়গায়ও যদি জামাতের লোকজন যা মহিলারা আইন পুরুষ শৃঙ্খলা সেজে বাহিনী আপনার বিভিন্ন- যাবে না। আমি একটা কথা বলি, আপনি পারতেন আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল নির্বাচন কমিশনের, তাহলে এই অভিযোগগুলো নিয়ে আমরা কথা বলতে পারছিলাম না। আমার বন্ধু ছোট ভাই তাহসিন রিয়াজ বারবার শুধু এই যে বলছেন যে জামাতের একজনের 2 লাখ টাকা পাওয়া গেছে, সেই জন্য তাকে এইটা করা হয়েছে, আসলে আমি বলতে চাই না এগুলো। শাহেদ ভাই বলতেছিল, that's why বললাম। আরেকজন হচ্ছে যে প্রার্থী, বিএনপির একজন প্রার্থী, যার 15 লাখ টাকা, যেটার ব্যাখ্যা সে দিয়েছে, সে প্রার্থী, তার ব্যাখ্যাটা সে দিয়েছে। পক্ষান্তরে মনে করেন যে 74 লাখ টাকা নিয়ে যিনি ধরা পড়েছেন জামাতের আমির, উনি কি প্রার্থী? ওনার টাকা না, একটু তা আগে না। ফেরত দিয়ে দিছে, আপনারা নিউজ ওনার করছেন। টাকাটা, আমি একটা কথা বলি, ওনার টাকাটা ফেরত দিয়েছেন, ওখানেই তো আমার সন্দেহ। কারণ উপযাচক হয়ে যখন আপনার নির্বাহী পরিচালক ঢাকা সিভিল এভিয়েশনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন গ্রুপ ক্যাপ্টেন নিজে থেকে বলছেন যে কাস্টমসের অনুমতি নিয়ে টাকা নেওয়া হয়েছে। কেন কাস্টমসের অনুমতি নিতে হবে? উনি কি এখান থেকে ইন্ডিয়া টাকা নিচ্ছেন, না আমেরিকা ইউকেতে টাকা নিচ্ছেন? উনি বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছেন, সেখানে কোনো রেস্ট্রিকশন নেই। লোকালি যখন মানে ডোমেস্টিক ফ্লাইটে এটা কি কোনো দরকার হয়? নো, এটা আপনার দেশ সীমা অতিক্রম করছে না। কোথা থেকে এসছে এটা? কিন্তু নির্বাচনের এই কথাটা আগের কোথা দিন, থেকে এসছে? পরের দিন হয়তো না, কোনো বিধি সেটা সে আমার কথা, pre-prohibition- সেটা না। proactively এখানে সেটা তো নিয়েছে। Proactively সেটা তো নিয়েছে। কাস্টমসের একজন যদি একটা law subscribe করে, এটা তো খারাপ দিকে দেখার সুযোগ নেই। প্রশ্নটাই আসে না। আমার কথাটা হচ্ছে যে ধরার পরে যেটা ছিল, যে সেটা আসবে যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, যে আপনার আয়ের সঙ্গে সঙ্গতি আছে কিনা, এই টাকাটার সোর্স কি, আপনার ব্যবসা কি, উনি সেটা অন্য ব্যক্তিগত department, বলেছেন, right, উনি ব্যক্তিগত দাবি করেছেন, তাহলে সেটা প্রপোর্শনেট কিনা, তখন সেটার ব্যবস্থা নেবেন। তা না করে বললেন কি টাকাটা ছেড়ে দিলেন। আমি এটাতে যাচ্ছি না, এটাতে একটা ইনস্টেন্স, আমি এটাকে খুব বড় করেও দেখছি না, কিংবা করে এটার দেখছি, সঙ্গে ঠিক আছে। যখন আপনি অন্য আরেকটাকে ইকুয়েট করে মিটিগেট করার চেষ্টা করবেন, কিন্তু অন্য আরেকটাকে প্রমিনেন্ট করার চেষ্টা করবেন, তখনই কিন্তু আমার প্রশ্নটা জাগে। আর তো এখন এই বিচারের আমরা তো এখানে একদম পরিষ্কার। আপনার আরেকটা কথা বলি, এই যে- আমরা আসছি। দর্শক, আপনারা দেখছেন 26-এর নির্বাচন। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026। ভোট গ্রহণ 12 ফেব্রুয়ারি, আর মাত্র একদিন। হ্যাঁ, 26-এর নির্বাচন আপনারা দেখছেন। আমরা আসলে এটা কড়া আলাপ নামে চালাই, আলাপটা কড়াই হচ্ছে, ভালো লাগছে। শাহিদ আলম যেন কি দেখাতে যাচ্ছিলেন? ও না, আমি বলছি যে আমাদের এই গরম এখানে উত্তাপে আমি একটা জিনিস, ধরেন ঢাকা শহরে তো সবচেয়ে উত্তপ্ত ছিল ঢাকা 8, ঢাকা না? 8, ঢাকা right, 8। তো right. এখন এত উত্তপ্তের মধ্যে আমি একটা দেখছি, মির্জা আব্বাস গান শুনছে বসে বসে। হ্যাঁ, উনি হচ্ছে যে এটাকে কি বলে, এই গানটা আপনাকে দেখাই তাহলে বুঝবেন যে এবং উনি- বসন্ত কি এসে গেছে আসলে? না, মানে বিষয়টা হলো, এবং আরেকটা না, তাও এখানে ভালো, জামাত ইসলামের একটা গান। আমি ডাক্তার শফিকুর রহমান বলছি যে গুজবের রাত চলে এসেছে, আপনারা সবাই সতর্ক থাকুন, আপনারা থাকুন, বিশ্বাস করবেন না কোনো কিছু।
আমরা এই যে ঝগড়াঝাটি করছি, কথাবার্তা বলছি, ফেস্টিভ, এইটার জন্যই আমরা যুদ্ধ করছি, এইটার জন্যই আমরা অপেক্ষা করছি। এখনো পর্যন্ত কেউ বলে নাই যে না নির্বাচনী পরিবেশ নাই, আমি চলে গেলাম, নির্বাচন হবে না, মির্জাপুর যেমন গান শুনছে যে লেট দেম হ্যাপেন, যা কিছু আল ডিপেন্ড অন পাবলিক ভার্ডিক্ট আর কি। ওইটাই তো আমাদের আস্থার জায়গা, তাই না? না, তাও ভালো যে তিনি গান শেয়ার করেছেন অথবা গান শুনছেন। তার 2 দিন আগে সবশেষ প্রচারণার দিন কিন্তু তার অপোজিশন নাসিরউদ্দিন পাটোয়ারি তার বাড়ির সামনে গিয়ে নেচে নেচে ট্রাকে করে মনে হয়। তো সেটা একটা ফেস্টিভ্যাল একটা পার্ট কিনা আমি জানি না, নাকি তাকে খোঁচানোর জন্য, মানে এটা একটা ব্যাপক রকমের হাস্যরস তৈরি করেছে এবং বাংলাদেশের মানুষ অনেক মজা পেয়েছে এই আসনে। ইভেন এটাও যদি হয়, এটা যদি মানে 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 স্বাভাবিকতার মধ্যে থাকে, এটা অস্বাভাবিক কিছু না। আমি শাহিদ আলমকে একটা প্রশ্ন করতে চাই। আপনি বোধহয় আজকেই লিখেছেন নাকি গতকাল, আমি এক্স্যাক্টলি মনে নেই, আপনি না ভোটের এক রকমের প্রচার করলেন। আপনি না ভোটের এরকম প্রকাশ্যে প্রচার করলেন যেখানে তারেক রহমান নিজে হ্যাঁ ভোট দেওয়ার জন্য বলেছেন। এটা হঠাৎ করে কি আপনার মাথায় আসলো নাকি আপনি আগে থেকেই জেনে? না, ইটস এ লং ডিসকাশন। আমি জানি না এই সময়টা ব্যাখ্যাটা দেওয়ার সময় পাবো কিনা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে, আমি যেহেতু দলের পদ নেই আমার, আমি দল করিও না, সুতরাং আমার মনে হয়েছে বাংলাদেশের স্বার্থ সর্বাগ্রে। কেন বাংলাদেশের স্বার্থ সর্বাগ্রে মনে হয়েছে, এবং সেটা করতে যে আমার মনে হয়েছে যদি না ভোট জয়যুক্ত হয় তাহলে বাংলাদেশ রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক যে জটিলতা, আইন কেন্দ্রিক যে জটিলতা আমি দেখতে পাচ্ছি সামনে, সেটা কমে যাবে, নাই হয়ে যাবে। বরঞ্চ নতুন একটা সরকার এসেই তাদের প্রস্তাবিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, $1 ট্রিলিয়ন ইকোনমি, সবার জন্য বিদ্যুৎ, 1.5 কোটি কর্মসংস্থান, এগুলোতে মনোযোগ দিতে পারবে। কিন্তু যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে আগামী 6 মাস, এই 9 মাস পূর্বে ধরে যেই সংস্কার ঐক্যমত্যের জন্য পৌঁছানোর চেষ্টা করা হয়েছে, সেই ঐক্যমত্য চেষ্টার তো হয় নাই, কারণ এনসিপি এখন ওরা স্বাক্ষরই করে নাই। 9 মাস ধরে আপনি যেই জিনিস ঐক্যমত্য প্রতিষ্ঠিত করতে পারলেন না, সেইটার একটা বিজ্ঞাপন বিরতি চলছে ইলেকশনটা। ইলেকশনের পরে যারা নির্বাচিত হবে তারা গণপরিষদ সদস্য হিসেবে পার্লামেন্টে যাবেন, এবং এই বিরতির যে কন্টিনিউশনটা হবে আগামী 6 মাস, আবার ওই একই কেন্দ্রিক আলোচনা। সেইখানে আমি সমস্যাটা দেখি কি, বিএনপি তো তার সর্বোচ্চটা দিয়ে স্বাক্ষর করেছে নোট অফ ডিসেন্ট সহ, যে আমি রাষ্ট্র পরিচালনা করতে যেয়ে এই জায়গায় বিরোধিতার সম্মুখীন হবো, এটা আমি পারবো না। কিন্তু তখন যারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি তারা পার্লামেন্টে যায়, তখন তারা তো ওই নোট অফ ডিসেন্টের বাইরে কিছু এক্সিকিউট করবে না। রেটিফাই করার যখন প্রশ্ন আসবে পার্লামেন্টের ভোটাভুটিতে, তাদের সকল সংসদ সদস্য ভোট দিবে নোট অফ ডিসেন্ট সহ পাস করতে। ওয়ারে জামায়াতে ইসলাম, এনসিপি বলবে না, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, ইটস পাবলিক ম্যান্ডেট, সো তুমি বাধ্য এই সমস্ত জিনিস মেনে চলতে এবং এটাই পাস করতে। যখন সেটা বিএনপি করবে না, কোনটা করবে না, যেমন দুর্নীতি দমন কমিশন কিংবা এটাকে কি বলে, বিচার বিভাগ আলাদা করা, উচ্চ কক্ষ, এরপরে হচ্ছে এটাকে কি বলে, নানান বিষয় জটিলতা আছে, 84টা বিষয়, 10 বছরের প্রধানমন্ত্রিত্ব। হ্যাঁ, এখন বিষয়টা হলো যেটাতে এনসিপি নিজে স্বাক্ষর করেনি, তারা এটার প্রচারণা চালাচ্ছে। এবং আমি দেখি আফটার পার্লামেন্ট ইলেকশন, যখন পার্লামেন্ট বসবে, 180 দিন ধরে এই ক্যাচাল চলবে, যেই ক্যাচালটা এখন বিজ্ঞাপন বিরতি চলছে, সেই ক্যাচাল শেষে সবগুলো রাজনৈতিক দল, বিশেষত জামায়াত এবং এনসিপি, তারা পার্লামেন্ট থেকে পদত্যাগ করবে, একটা সাংবিধানিক শূন্যতা হওয়ার চেষ্টা করবে। ওই সুবাদে ইনকিলাব মঞ্চ রাস্তায় নামবে, আবার বলবে আমরা এতগুলো প্রাণ শহীদ হয়েছে কি এই বিএনপি সংস্কার বিরোধী হওয়ার জন্য। সেটা করে আমার মনে হয় যে এবার যদি আমরা একটা খাদে পড়ি, পার্লামেন্টারি ডেমোক্রেসি কন্টিনিউ না করে, আমি সংশয় দেখি যে সামরিক শাসনের একটা বড় মানে এই একটা কি বলে কালো ছায়া আমি দেখতে পাই। সেজন্য আমি বলছি, যদি হ্যাঁ ভোটের পক্ষে আমি ওইভাবে অবস্থান নিতে পারছি না। বিপরীতে যদি না ভোট জয়যুক্ত হয়, তখন আর এইটি মেনে চলার বাধ্যবাধকতা থাকবে না। তাই বলে কি দেশে সংস্কার হবে না? অবশ্যই সংস্কার হবে, কারণ বিএনপি লক্ষ কোটি মানুষের সামনে ওয়াদা করেছে কোন কোন বিষয়গুলো তারা মেনে চলবে, এবং 2022 সাল থেকে যেসব বিষয়গুলো তারা বলেছে তাদের 31 দফার ওয়াদা, অঙ্গীকার, তো তখন তারা এগুলো তাদের মতো করে করবে। কিন্তু তাদেরকে হাত পা বেঁধে সংস্কার করা, গণভোটের নামে তাদেরকে চাপিয়ে দেওয়া, এবং আরও এই যে 180 দিন 6 মাস ধরে সংস্কার কেন্দ্রিক ক্যাচাল চলার, সবগুলো ওই দুয়ার উন্মুক্ত হয়ে যাবে যদি হ্যাঁ পাস হয়। এই জন্য আমি বলছি যে মানে না ভোট জয়যুক্ত হলে সম্ভবত দেশের মঙ্গল। নাসিরউদ্দিন অসীম, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? এখানে আপনার কোনো স্ট্যান্ড, ব্যক্তিগত অথবা দলীয়? আমি দলীয় বা ব্যক্তিগত অবস্থানের কথা বলছি না। আমি শাহেদ আলম যে কথাগুলো বলেছেন, এগুলোর আপনার
যুক্তি আছে, এগুলো যৌক্তিক বক্তব্য। একটা হচ্ছে যে নির্বাচিত যে সরকারটা আসবেন তারা অনেকটা পিছিয়ে পড়বেন, কিন্তু প্রথম সেশন জন্মের মতো আর কি। তাহলে কি এটা আমরা- চাপে আমি- পড়ে হ্যাঁ আমি- বলেছে বিএনপি? না না, চাপে পড়ে এটা আমি একটা কথা বলি, আহ্বান জানিয়েছেন, হ্যাঁ আমি ভোটার যিনি তিনি হ্যাঁ দিবেন না না দিবেন এটা তো আমি চাপিয়ে দিতে পারবো না। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং মহাসচিব বলেছেন যে আপনারা হায়ের পক্ষেই করুন। এখন মানুষকে হাতে দেবেন না না দেবেন এটা জোর করে আপনি কখনো চাপিয়ে দিতে পারবেন না। এখন আমি যে বিষয়টা আসছি, শাহেদ আলম উনি তো এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন যে রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তিনি তার যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেটা কে আসবেন XYZ যেই আসুক না কেন রাষ্ট্র ক্ষমতায়, সে তার মতো করে আপনার সংস্কার করার চেষ্টা করবেন। আর বিএনপি তো নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়েছেন ব্যাখ্যা করেছেন। আমি তার বাইরে যেটা বলছি যে পার্লামেন্টারি প্রিভিলেজ বা একজন সংসদ সদস্য তার অধিকার যখন সংকুদ্ধ হবেন ভাববেন, তখন তিনি উচ্চ আদালতে গিয়ে একটা রিট করে বসে থাকবেন। আপনার এই হানা সব কিছু বন্ধ হয়ে থাকবে, কারণ অসাংবিধানিক অনেক কিছু হয়েছে। হানা ভোটটা কখন হবে? কোনো সাংবিধানিক অ্যামেন্ডমেন্ট যেটাতে 2/3 মেজরিটি লাগে সেটা পার্লামেন্টে পাস হবে, পাস হবার পর সেটাকে আপনি পাঠাবেন গণভোটে। এখন আমরা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিয়ে বসে আছি। আমি এই যে চ্যালেঞ্জটা রয়ে গেছে, আমি এটাকে একটা বড় অবস্টেকল বলে মনে করি। আচ্ছা এই বিষয়টা তো আপনি উড়িয়ে দিতে পারবেন না। আচ্ছা ধরে নিলাম মন থেকে প্রাণ থেকে সবকিছু মিলিয়ে বিএনপি সব রাজনৈতিক দল, আমি তো বলেছি যে নির্বাচন কমিশন, কেউ বলেছেন যে 3 দিন লাগবে ভোট গুনতে, কেউ বলছে যে শুক্রবার নাগাদ লেগে যাবে। আরে ভাই, প্রধান উপদেষ্টা হ্যাঁ, বিএনপি হ্যাঁ, জামাত হ্যাঁ, এনসিপি হ্যাঁ, সাধারণ পাবলিক হ্যাঁ, আপনিও বলেন হ্যাঁ, তার হাত তো ওই যে সংসদীয় স্পিকারের মতো হাত তোলেন, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, শেষ তো। আমার সংসদের কি ভোট ওইটা গুনে তাড়াতাড়ি শেষ করে দেন, তাই না? বিষয়টা সেরকম, কিন্তু বিষয় সে জায়গাতে ঠেকবে না, বিষয়টা ঠেকবে উচ্চ আদালতে গিয়ে। আচ্ছা কারণ আমাদের সংবিধান এখন যে বিদ্যমান সংবিধান আছে, জটিলতার মধ্যে হয়তো না, এটা অনেক বড় জটিলতা আছে। আমি এই কথা বহু বছর আগ থেকে বলেছি, এটা আমি অনেক আগ থেকে বলেছি। এবং সেই সব জটিলতা আমরা মুক্ত হইতে পারবো যদি না ভোট জয়যুক্ত হয়। সেটা হলো সেটাও আমার অন্য ভাবনার জিনিস। জায়গা। এখানে আমি দলের প্রতি আমার কোনো আনুগত্য আচ্ছা, নেই। কোনো জটিলতা আসবে অনেকেই না। ধরেন উচ্চ কক্ষে যাওয়ার জন্য অনেক ওকালতি করছে। আমার দেশের স্থিতিশীলতা আগে। আচ্ছা। আই ডোন্ট সি এনি আদার মব যে না আমার শাহবাগ আটকে থাকবে, আমার বিপ্লবের কি হইল, আমার কেন আরেকটা এটা কথা হইল। বলি, হ্যাঁ এবং না। গণভোট তো সেই দিন চাপিয়ে দেওয়া হলো, এটা তো আমাদের আলোচনায় আসে নাই। 24-এ গণভোটটা তো গণভোটের জন্য হয়নি। আর একটু অ্যাড করে নিচ্ছি 30 সেকেন্ড, সেটা হচ্ছে এই যে হ্যাঁ এবং না কোনটা জয়যুক্ত হলো, তার থেকে বড় কথা হচ্ছে যে 2016 সালে আমাদের প্রয়াত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রূপকল্প 2030, তার ধারাবাহিকতা 2022 সালের 27 দফা কর্মসূচি, রাষ্ট্র সংস্কারের 31 দফা যুগপৎ আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল, এই যে সংস্কার যেগুলো আসছে প্রত্যেকটাই কিন্তু 31-এর মধ্যে আছে। শুধু একটা দুটা ইস্যুতে বিএনপি যে আপনি এভাবে যাবেন, এই রুটে যাবেন, আমি অন্য রুটে যাব, তফাৎটুকু এইটুকু। আচ্ছা আচ্ছা মানে ওয়াদা যেটা আছে, বিএনপির কমিটমেন্ট যেটা আছে, এগুলো তার মধ্যেই কিন্তু পড়ে। আপনি ওর কাছে জিজ্ঞাসা করতে পারেন ওরা কেন এখনো স্বাক্ষর করেনি জুলাই সনদে। আচ্ছা, আর সেই প্রশ্ন দিয়েই শুরু করি। তাহসিন রিয়াজ, অসংখ্যবার এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় যে ভেরি ওল্ড ডিসকাশন। আমি একটা ফ্যাক্ট নিয়ে ডিসকাস করি। দেখেন, আপনি যখন জানেন যে এই গণভোটের কোনো মূল্য নাই, আপনি যখন জানেন এই যে সংস্কার নিয়ে আলোচনা, এই আলোচনা ভ্যালিডেট না, দিন শেষে আপনি পার্লামেন্টারিয়ান ফরম্যাটে গিয়ে সংসদকে অ্যাক্টিভ করে এই সংস্কারগুলোকে আপনি এন্ডোর্স করবেন, এগুলো তো আপনি আগে থেকে জানতেন। তাহলে আমাদের সাথে কি প্রতারণা করছেন? আপনি কেন সংস্কার কমিশনে প্রত্যেকটা মিটিংয়ে গেলেন? কেন আপনি সংস্কার নিয়ে ডিসকাশন করলেন? কেন এগুলোকে এন্ডোর্স করলেন? কেন ডিসেন্ডিংয়ের মতন অপশন আপনি বেছে নিলেন? মানে এই পুরো প্রক্রিয়াটাকে তখন আপনি কি বলবেন? ছলচাতুরতা বলবেন? আর আপনি কি বলবেন? অসীম ভাই আইনের লোক, আমরা অনেক ছোট সেই এঙ্গেল থেকে, কিন্তু একটা ব্যাপার বলি, অসীম ভাই যে এই প্রসেসটার কথা বললেন, এই প্রসেস নিয়ে সালাউদ্দিন ভাইয়ের খুব চমৎকার বক্তব্য আছে সংস্কার কমিশনে। আমি জানি না, আমি এই সময়টা পাবো না, বাট ওই পুরো বক্তব্যটা যদি আপনি একবার শোনেন, অসীম ভাই ডেফিনেটলি এটা শুনেছেন, একেবারে শেষের আগের দিনের ডিসকাশনে ওনাকেও সেম প্রশ্নটা করা হয়েছিল যে হোয়াট উড বি দি প্রসিডিওর। কারণ গণভোটের যে প্রবলেমটা হয়েছে, গণভোটটাকে সাংবিধানিকভাবে আগেই ইনভ্যালিড করে দেওয়া হয়েছে, হাসিনা এই কাজটা করেছিল। এবং গণভোটকে আপনি যদি রিডো করতে চান, তাহলে অবভিয়াসলি আপনার হাইকোর্টে রিট লাগবে। এই রিটটা বদিউল আলম মজুমদার স্যার করেছিলেন, এটা ভাই জানেন। হাইকোর্টের চ্যালেঞ্জ করা, এই চ্যালেঞ্জ করে বদিউল আলম, এবং কোর্টের শুনানিতে হাইকোর্টের ব্যাপারে কি বলেছে, অসীম ভাই যদি আপনি চান আপনি ব্যাখ্যা করতে। না না ঠিক আছে। কি বলেছে?
দেখেন প্রথমত ল যখন মেক হবে এটা একেবারে কমন একটা আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। ল মেক হইতে হলে আপনার পার্লামেন্ট লাগবে, রাইট। লাগবে না? এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়ার কথা। কিন্তু তাহলে কোন ল এর উপর বেসিস করে তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছিল ফারুক ভাই? আপনি জানেন? অসীম ভাইও জানেন না, শাহেদ ভাই Doctrine of necessity. Nobody knows. Nobody knows. Doctrine of necessity. তাহলে ডক্ট্রিন অফ নেসেসিটির ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট তো ফর্ম হয়েছে। এটার এগ্রিমেন্টের উপর বেসিস করে আপনি গণভোটকে কিন্তু এন্ডোর্স করতে পারছেন, কিন্তু আপনি করবেন কি করবেন না, এটাকে সাবস্ক্রাইব করবেন কি করবেন না, এটা আপনার ইচ্ছা অনিচ্ছাতার উপর ডিপেন্ডেন্ট। এটা এখন যেমন শাহেদ ভাইয়ের মতন করে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন, না ভোট জিতলে শাহেদ ভাইয়ের কাছে মনে হচ্ছে এই যে শাহেদ ভাইয়ের বক্তব্য তো জনগণ শুনছে, লেট দেম ডিসাইড, ইটস ভেরি ওকে। Exactly. তার বক্তব্য তিনি দিয়েছেন, Let them কিন্তু- people decide যে আমরা এই সমাজ ধরে আরো এখানে সংস্কার এসেন্সটা কি জানেন? কসলাবো না আমরা এখানে এগিয়ে এসেন্সটা যাব। কি? এখানে এসেন্সটা হচ্ছে আপনি ধরেন মানে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে একজন পাঁচতলা থেকে সুইসাইড করছে, এটাও তো তার ডিসাইডিং ফ্যাক্টর। এন্ড শাহেদ ভাই ধরেন ওই পয়েন্টে যদি দাঁড়ায় বলে লেট হিম ডিসাইড, লেট হিম ডিসাইড। তো এখন শাহেদ আলম ভাই ক্যাটাগরিক্যালি ফরম্যাটে রাইট বলছেন কিনা ভুল বলছেন? রাইট বলছেন। লেট হিম ডিসাইড, ইজ হিজ লাইফ, হি ক্যান কমিট সুইসাইড, ইটস ভেরি ওকে, নোবডি ক্যান চ্যালেঞ্জ হিম, নোবডি ক্যান লাইক গিভ হিম লাইক যে অ্যাডভাইস, তাই না? উনি কিন্তু রাইট ওনার পয়েন্টে। এখন আপনাকে দেখুন তারেক রহমান কেন এটাকে সাবস্ক্রাইব করলেন? তারেক রহমান ঘরের কোনায় কোন একটা রুমে বসে এটাকে সাবস্ক্রাইব করছেন না, কিন্তু উনি কিন্তু জনসভায় সবাইকে সামনে রেখে ইন ফ্রন্ট অফ অল এভরিওয়ান উনি বলছেন যে গণভোটে কি দিবেন, একদম কোট করে বলছেন কিন্তু গণভোটে হ্যাঁ দিবেন। উনি কোন বেসিসের উপর করলেন? উনি যদি জানেন গণভোটে হ্যাঁ দিবেন, গণভোটে দিলে শাহেদ ভাই বলতেছেন, অসীম ভাইও বললেন অনেকগুলো জটিলতা তৈরি হয়ে যাবে। দেখেন এই অনেকগুলো জটিলতা তৈরি থেকে বাঁচার জন্য এখানেও সমাধান দেওয়া হয়েছে। আপনি জানবেন যে যখন গণভোটে যদি হ্যাঁ বিজয়ী হয় তাহলে নেক্সট পার্লামেন্টকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসাবে তাদেরকে করা হবে, তাদেরকে আলাদা একটা পাওয়ার দেওয়া হবে, যেটাকে বলে গাঠনিক পাওয়ার, যেটাকে বলে আর কি গাঠনিক পাওয়ার হিসাবে এই সংসদকে যাচাই মানে ট্রিট করা হবে। এবং এই সংসদের একটা রেগুলার অধিবেশন হবে এবং আরেকটা অধিবেশন হবে যেখানে তারা গণপরিষদের মতন করে অ্যাক্ট করবেন, গণপরিষদের মতন করে অ্যাক্ট করবেন। এবং যেটাকে বলা হয়েছে এখানে একটা ভিন্ন শব্দে এটাকে বলা হয়েছে, বাট বস্তুগতভাবে মানে ফ্যাক্টের উপর বেস করে যদি বলি, এটা তাদের যে ওয়ে অফ ওয়ার্ক, ওই ওয়ে অফ ওয়ার্কে গণপরিষদের মতন করে মানে বিবেচিত হবেন তারা। এবং দেখেন এই যে মানে এই যে ডিফারেন্ট আরেকটা অধিবেশন তারা রান করবেন, এই ডিফারেন্ট অধিবেশনে তারা যাচাই বাছাই করবেন এখানে তো হাবোটের রেফারেন্ডামের বেসিসটা কি। যেমন দেখেন বিএনপির পক্ষ থেকে, শাহেদ আলম ভাইদের পক্ষ থেকে কিন্তু একটা সময় বলা হয়েছে যে তারেক রহমান যখন বলে ফেললেন, ওই যে ব্যাপারটা হচ্ছে এরকম যে তারেক রহমান যখন দাঁড়ায় পড়লেন, এখন তো ভাই আপনি বসে থাকতে পারতেছেন না, আনফরচুনেটলি সবাই হুড় করে দাঁড়ায় গেছে। কেন দাঁড়াচ্ছ কেন নেতা দাঁড়াইছে, দাঁড়াও। এই নেতারা কিন্তু অসংখ্য জায়গায় তারা বলছেন যে গণভোটকে তারা এন্ডোর্স করেন না, লোকাল লেভেলে তারা এই ধরনের একটা মেজাজ ক্রিয়েট করছেন যে গণভোটে তারা না দিবেন। ফ্যাক্ট কি? ফ্যাক্ট হচ্ছে যে তারেক রহমান দাঁড়ায় গেছেন, এখন আপনি হুড় করে দাঁড়ায় গেছেন। আমি শেষ করিনি ভাই, আমি একটু শেষ করিনি। এখন দেখেন প্রসঙ্গটা কোথায়? প্রসঙ্গটা হচ্ছে আপনি এজেন্ডাগুলো দেখেন, ইটস ওপেন ভাই। আপনি আজকের জেনারেশনকে আপনি দেখেন, অসীম ভাইরা দীর্ঘ 16 বছর ধরে চেষ্টা করছে, জামাতও দীর্ঘ 16 বছর ধরে চেষ্টা করছে, কিন্তু বিড়ালের গলায় কিন্তু ঘন্টা এই জেনারেশনটাই বাজছে। হ্যাঁ, অবভিয়াসলি সবার মানে কন্ট্রিবিউশন এটা হয়েছে, এটা কোনো ডাউট নাই। দিন শেষে অসীম ভাই দাঁড়াইলে ওই ব্যানারের পেছনে জেনজি এসে দাঁড়াইতো না, ওটা নাহিদরা দাঁড়াইছে বলেই দাঁড়াইছে। তার পেছনে বিএনপি কাজ করছে, জামাত কাজ করছে, আদার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন এখানে ছিল। দের ইজ নো ডাউট, আমরা এগুলোকে কখনো প্রশ্নবিদ্ধ করতে চাই না, করিও না। বাস্তবতা তো বাস্তবতাই। এখন দেখেন, এখন আপনাকে প্রশ্ন করতে হবে কোথায় জানেন? প্রশ্ন করতে হবে এই 86টা পয়েন্টে তাহলে কি আছে? এই 86টা পয়েন্টে দেশের মঙ্গল আছে কিনা? এই 86টা পয়েন্টে সাধারণ জনগণের যে গণতান্ত্রিক অধিকার, ওই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে কিনা? আপনাকে দেখতে হবে যে আপনি যেই পার্লামেন্টারি সিস্টেমকে এতদিন ধরে জিয়ে রাখার কারণে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে, সেই পার্লামেন্টারি সিস্টেমের স্বৈরাচার তৈরি হওয়ার পথকে বন্ধ করছেন কি না। দিস ইজ দি আলটিমেট কোশ্চেন। কারণ 16 ইয়ার্স ধরে আমরা সবাই একটা স্বৈরাচারকে কিন্তু এক্সপেরিয়েন্স করছি। কাজে ওই জিনিসগুলো জনগণ জানবে, জনগণ তামিম রিয়াজের বক্তব্যের সরি যেটা হলো যে আমি যেটা দেখি, ওর ঠিক বলছে, ও তোর ইয়াং ব্লাড তো, মানে আই অ্যাপ্রিসিয়েট হিজ স্পিরিট,
কিন্তু যেটা হলো যে এই সংস্কার কমিশনের সকল চিন্তাভাবনা, রীতিরীতি, রেওয়াজ যারা করেছে, এটা আমাদের এই বড় ভাই, আমাদের এই স্যার শিক্ষকরা, তাদের মাথায় কেবল একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে কিভাবে যেন হাসিনার মতো ফ্যাসিস্ট না হয় সেইটাকে মাথায় রেখে সকল রুলস রেগুলেশন করেছেন। আমি সেটাকে এগ্রি করি যে আমরা আর হাসিনা চাই না, স্বৈরতন্ত্র চাই না। সংস্কার বলতে আমি চাই 5 বছর পর পর তত্ত্বাবধায়কের অধীনে একটা নির্বাচন। সংস্কার বলতে আমি চাই পুলিশ যেন দলীয় আচরণ না করে। সংস্কার বলতে আমি চাই আদালত যেন ক্যাঙ্গারু আদালত না হয়। এর কোনটা বিএনপি ওয়াদা করে নাই তাদের 32 দফায়? তাহলে এটা মেনে নিতে সমস্যা কি? হ্যাঁ, তো তারা সেটা মানে করছে। আমি যদি কিন্তু আপনার কথাই বলি, আমার হ্যাঁ, কথাটা মেনে নিতে আপনার সমস্যা কি? সমস্যাটা BNP র সাথে আমি বলি Please, বলেন। সমস্যাটা এইখানে, এই সমস্ত কিছু করতে যে এই রাষ্ট্র যে ইসলামের নামে আরেকটা ফ্যাসিবাদের খপ্পরে পড়ে গিয়েছে, সেই জায়গাটা অ্যাড্রেস করা হয় না এখানে। এবং এই প্রক্সি মৌদুদি পার্টি যারা আছে, জামায়াত ইসলাম মূল মৌদুদি পার্টি, প্রক্সি এনসিপি, এবি পার্টি, আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, তারা মিলে এই বাংলাদেশকে শুধুমাত্র এই সংস্কার এবং হ্যাঁ ভোটের রেজাল্ট দেখিয়ে যে একটা ধর্মের নামে ফ্যাসিবাদের গহ্বরে ফেলতে যাবে, এটা উজ্জ্ব রেখেছে এই সংস্কারের আলোচনায়। সেখানেই আমার আপত্তি, সেই সুযোগটা যেন রাষ্ট্র না পায়। আচ্ছা, সে কারণে আমি আচ্ছা। বলছি না ভোটের জয় আচ্ছা, হোক। কথা পরিষ্কার। আমরা মনে হয় আমরা শেষ করি। আমার মনে আমি হয় একটা কথা যদি বলি একটু, যে আপনার তাহসিন জিয়া যে কথাটা বলেছেন, 16 বছর ধরে জামাত বিএনপি করতে পারেনি কোনো কিছু। দেখেন, এই 16 বছরে অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়ন, গুম, খুন, এই সমস্ত কিছুর স্তূপের উপর দিয়েই কিন্তু এনসিপি বা আপনার জেএনজি বলেন, একদম, একদম তাদের তাই, যে একদম তাই। আন্দোলনের সফলতা এবং এটার পেছনে সবাই আশিক ভাই ছিল। এই কথাও বলছি। এখন একটু এটাও কথা বলছি। বলি, এই যে নিজেদেরকে এটাও বলছি। সুপেরিয়র ভাবা এবং অন্যদেরকে আন্ডারমাইন করা, না, আন্ডারমাইন করিনি। এটার কারণেই দেখা গেছে যে আজকে ভবিষ্যৎটা যে এনসিপির মতো দলকে, আমি যাদের উপরে আমার খুব ভরসা ছিল, তাদেরকে জামাতের মতো দলের সঙ্গে গিয়ে নির্বাচন করতে হচ্ছে। তাদের দলের প্রতিভাময়ী কতজন নারী নেত্রী তাদের দল থেকে সরে গেছেন। এই জন্যই বললাম যে অভিজ্ঞতা, 91 ইলেকশনে 140 আসন পাইলো বিএনপি, আচ্ছা, তাই না? তারপর আচ্ছা। 19 আসন জামাতের কাছ থেকে ধার নিয়ে সরকার গঠন করলো। আচ্ছা, এরকম একটা আমি দলের একটা সাথে বিষয় বলি, বিএনপি গিয়ে তাকে যাদের- সরকার গঠন করতে দিল। না, না, যাদের- তখন বিএনপি জামাত নিয়ে কোনো না কনফিউশন না, ছিল না। কনফিউশনের অসীম ভাই, বিষয় আমি না, অফিসিয়ালি একটা বিষয় তখনকার জামাত আর পরবর্তীকালের জামাতের মধ্যে অনেক তফাৎ আছে কিন্তু। এখন এনসিপির তাই সাথে না? আছে, এইজন্য সে খারাপ হয়েছে। না, অসীম আমি ভাই, সেটা বলিনি। 30 সেকেন্ড একটু বলি। আমি সেটা অসীম ভাই বলিনি। যদি এই ব্যাপারটাতে মাইন্ড করে থাকেন, জামাতের, আমি বলি, জামাতের গোলাম আজম সাহেবের কাছে আওয়ামী লীগ নেত্রীও গিয়েছিলেন। জি। জামায়াতের 18 আসন ছিল। জি জি, সেখানে আপনার সরকার গঠনের জন্য কাউকে না কাউকে জামাতকে সমর্থন দিতেই হতো। আপনাদের ভাষা তো তো তারা আমরা তো রাজাকার, এখন নিয়েছি। যারা আছে এরা তো রাজাকার না। দেখেন, আমি তারা আমরা তো এরা তখনকার ভালো কথা মানুষের বলি। কাছে গেছি, মানে আপনার ইকুয়েশনে যদি দাঁড়াই। এটা আপনার ওই যে রাজনৈতিক ইকুয়েশন আর আদর্শিক সমঝোতা ভিন্ন বিষয়। ভিন্ন বিষয়, সরকার গঠন আর আমাকে রাজনীতি just 20 বাঁচানো সেকেন্ড ভিন্ন দিন। বিষয়। আচ্ছা, 20 সেকেন্ড, 20 সেকেন্ড আমরা। আচ্ছা, জাস্ট বলেন, 20 সেকেন্ড। শেষ করুন। মানে আমি মানে অসীম ভাইকে আমি একদমই হার্ট করতে চাই না, এই জন্য আলাদা করে বলছি। আমি কিন্তু আসলে এটা মিন করি নাই যে এটা এনসিপি করে ফেলছে। এই সুপিরিয়রিটির মধ্যে আমরা কেউই এখন ভুগি না, আসলে ভুগতে চাই না। দেখেন, বিএনপির গুম খুন, খালেদা জিয়া কারাবরণ থেকে শুরু করে তারেক রহমানের দেশ থেকে, এই প্রত্যেকটা ঘটনাকে আমরা এন্ডোর্স করি। এই ঘটনাকে, প্রত্যেকটা ঘটনা আমাদের অন্তরকে কাঁদায়, প্রত্যেকটা ঘটনা আমাদেরকে ভাবায়। এই জনির মতন ছেলের ঘুম হওয়া এবং ক্রস ফায়ারে নিহত হওয়া আমাদেরকে কাঁদায়। এগুলা কিন্তু এই আন্দোলনের স্পিরিট ছিল। আপনি মানে নাহিদ কই থেকে হয়ে উঠলো, সার্জিস কই থেকে হয়ে উঠলো, এই অবিচারগুলো দেখেই তো শিবিরের ছেলের চোখ উপড়ানো দেখার ঘটনা আপনি দেখেন নাই? তাদের উপর বিভিন্ন ধরনের শুধুমাত্র জামাত শিবির করার ক্রস ফায়ার আপনি দেখেন নাই? এই সবগুলো ঘটনারই একটা অ্যাকুমুলেটেড বিস্ফোরণ হচ্ছে জুলাই। আমি যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে যে মানে দলগতভাবে যে এজেন্সিটা জনগণের সাথে যে সম্পৃক্ততা বিএনপি জামাতের হওয়ার দরকার ছিল, ওইটা মিসিং ছিল। আচ্ছা। ওইটা এনসিপি দ্বারা আচ্ছা, হয়েছে। অনেক ধন্যবাদ। আমি এটা অফিসিয়ালি এন্ডোর্স করে দিলাম। তাহসিন রিয়াজ, শাহেদ আলম, নাসিরউদ্দিন অসীম, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য।